ভার্সিটিতে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই কেউ ঘাড়ের পেছনে থাবা দিয়ে ধরল। তাকিয়ে দেখে একটা লেডি পুলিশ অফিসার আমাকে বলল, রাস্তায় গুন্ডামি করে বেড়াস তাই না? আয় চল থানায়। তখনই আমার বন্ধু বান্ধবগুলো মেয়েটার দিকে তেড়ে আসতে লাগলো। তখন ওদের হাতের ইশারা দিয়ে থামিয়ে দিলাম। পুরো ভার্সিটির স্টুডেন্ট তাকিয়ে আছে আমাদের দিকে। আমাকে একটা পুলিশ এইভাবে ধরে আছে, সবাই অবাক হয়ে গেল। তখন আমি বললাম, আমার অপরাধটা কি জানতে পারি? আপনি এদিকে রাস্তায় নাকি মেরেছেন, তাই ওনারা আমাকে রাস্তায় পেয়ে কমপ্লেন করেছে। ছেলে দুটা গাড়িতে বসে আছে, ভয়ে নিচে আসছে না। তাই আমি বললাম, কেন মেরেছি এটা বলেনি আপনাকে, নাকি আপনাকে ঘুষ দিয়ে নিয়ে এসেছে? এই মুখ সামলে কথা বলুন, নাহলে জিপ টেনে ছিঁড়ে ফেলবে একদম। ওকে, ওরা কি বলেছে, মানে আমি কি কারণে মেরেছি এটা বলেনি? যে কারণেই হোক না কেন আপনি মারবেন কেন? দেশে কি আইন নেই? আপনি কেন মারতে যাবেন? চলুন এখন থানায়। ওকে চলুন। আমার কথা শুনে আমার বন্ধুগুলো চমকে গেল। তখন রিয়াদ বলল, রাজ, কি বলিস তুই? থানায় যাবি মানে? তোর মাথা ঠিক আছে? রাখ, আমি আঙ্কেলকে ফোন দিয়ে বলতেছি। ওই চুপ, আর আইনের উপরে কেউ নেই, আর আমি বিকেলে তোদের সাথে দেখা হবে বলেই সোজা গাড়িতে এসে উঠে বসলাম। পুলিশ মেয়েটা আমার পাশে বসে আছে। পুলিশ মেয়েটা ড্রাইভ করছে, আমি পাশে বসে আছি। হঠাৎ মনে হলো মেয়েটার নামটা দেখা হলো না, তাই বুকে লাগানোর নেম প্লেট থেকে নামটা দেখে নিলাম, তিশা। তারপর চুপ করে বসে রইলাম। চলুন পরিচয় পর্বটা শেষ করে নেই। আমিও রাজ সরকার, বাবা মায়ের একমাত্র ছেলে। আব্বু এলাকার মন্ত্রী। বাকিটা তো বুঝতেই পারছেন। আমার রাজনীতি ভালো লাগে না, তাই আমি বন্ধু বান্ধব নিয়েই দিন পার করি, আর টুকটাক লেখাপড়া করি। আব্বু চায় রাজনীতি করি, কিন্তু আমি না করে দিয়ে নিজের মতো করেই বাঁচছি। শুধু ভার্সিটিতে না, পুরো শহরের সবাই আমাকে চেনে। আর এই মেয়ের সাহস কত, আমার কলার ধরেছে। যাক, এসব বাদ দিয়ে চলুন গল্পে চাই। গাড়ি গিয়ে থানাতে নামতেই, গাড়ি থেকে নামতেই পুলিশের সব স্টাফ হাঁ করে তাকিয়ে আছে। আমি চুপ করে গিয়ে বসে রইলাম। তিশা ওই ছেলেগুলো থেকে জবানবন্দি নিতে লাগলো। হঠাৎ তিশা ছেলেগুলোকে জিজ্ঞেস করলো, আপনাদের কেন মেরেছে? ছেলেগুলো চুপ হয়ে গেল, কি বলবে বুঝছে না, তাই চুপ করে রইল। তখন আমি বললাম, আমি বলি ওদের কেন মেরেছে। আসলে ইউনিভার্সিটিতে যাওয়ার সময় দেখি একটা মেয়ের সাথে খারাপ আচরণ করতেছে, তখন ওদের মেরেছে। তিশা কথাটা শুনে অবাক হয়ে গেল, কি বলবে বুঝতেছে না। ঠিক তখনই আব্বুর পিএস আর কমিশনার এসে ঢুকেছে। আমাকে দেখে কমিশনার তিশাকে বলল কথাগুলো। কমিশনার রাগী চোখ নিয়ে এক প্রকার চিল্লিয়ে বলল। তিশা মাথা নিচু করে দাঁড়িয়ে গেল। তিশা তখন বলল, সরি স্যার, ছেলেগুলো এসে কমপ্লেন করেছে তাই গিয়েছিলাম। কথাটা বলেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তাই আমি কমিশনার আঙ্কেলকে বললাম, আঙ্কেল আপনি একটু বাহিরে আসেন আমার সাথে। আসো বাবা। তারপর ওনাকে নিয়ে বাইরে আসলাম। বাইরে আসতে আঙ্কেল বলল, বাবা, মেয়েটা ভুল করে ফেলেছে, তুমি কিছু মনে করো না। আসলে আজকে নতুন জয়েন করেছে এখানে, তাই ও না বুঝে করে ফেলেছে এমন। সমস্যা নেই আঙ্কেল। আর তোমার বাবাকে একটু বুঝিয়ে বলে দিও, উনি আবার না করে থাকে। সমস্যা নেই, আমি ওই দিকটা সামনে নেব। আপনি মেয়েটাকে কিছু বলার দরকার নাই, ঠিক আছে? ওকে, কিছু বলবো না। আমি কি আব্বুকে বলে দেব, আর আপনি এখান থেকে সব ভুলে যান। এটা নিয়ে মেয়েটাকে যেন একটা কথা বলতে না শুনে। ওকে। তারপর আব্বুর পিএসকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বুকে সব বুঝিয়ে বলে রুমে চলে গেলাম। খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম। তাকিয়ে দেখি বিকেল শেষ হয়ে সন্ধ্যা নেমে এসেছে, তাই উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রিয়াদের ফোন দিয়ে বললাম পার্কে চলে আসতে। আমিও চলে গেলাম পার্কে, বসে আড্ডা দিচ্ছি। তখনই রিয়াদ বলল, রাজ, হঠাৎ করে তোর কি এমন হলো যে তুই একটা পুলিশের সাথে থানায় চলে গেলি? দেখ, প্রথমত এমন সাহস আজ পর্যন্ত কেউ দেখায়নি, আর মেয়েটা দেখিয়েছে, তাই ভাবলাম দেখি কি করে। তাই বলে থানায় যাবি, বা নাকি অন্য কারণে গিয়েছিস? অন্য কারণে মানে? নাকি ওই সুন্দরী পুলিশিনের উপর ক্রাশ খেয়েছিস? রিয়াদের কথাটা শুনে মাথাটা কেমন জানি নড়ে উঠল, আর বুকটা ধুপ করে উঠল। সত্যি তো, একটা পুলিশিনে দেখে কি এমন হয়ে গেল যে তার সাথে এত কিছু করলাম? রাগের বদলে তার জন্য সবার কাছে সুপারিশ করলাম। আসলে তিশা মেয়েটা দেখতে পরীর মতো, কিন্তু তখন খেয়াল করা হয়নি। ময়ূরের পাখা কেটে তার চোখগুলো বানানো, এমন লাগলো। চোখগুলো গোলাপের দুইটা পাপড়ি, আর মুখটায় মায়া মিশ্রিত, এক কথায় ক্রাশ খাওয়ার মতো। এসব ভাবছিলাম, তখনই রিয়াদের ডাকে হুঁশ ফিরল। রিয়াদ বলতে লাগলো, কিরে, মহিলা পুলিশিনেকে নিয়ে কি কল্পনায় ডুব দিলি নাকি? আরে না,
তবে ভাবছি মেয়েটা মোটামুটি ভালোই, তবে সাহস বুক ভরা মেয়েটার। আমার তো মনে হয় তুই প্রেমে পড়ে গেছিস মেয়েটার। কিসব অল্ফল কথা বলছিস? ওকে, তাহলে এটা বল, তুই কমিশনার আর আঙ্কেলের কাছে কেন বলেছিস ব্যাপারটা যেন শেষ হয়ে যায়, এটা নিয়ে যেন কেউ কোনো কথা না বলে? আরে তখন মেয়েটাকে দেখে মায়া হচ্ছিল, আর এগুলো ছাড়লে আব্বুর নামই খারাপ হবে, তাই। ও, তারপর দুজনে আরও কথা বলছিলাম, তখন হঠাৎ করে রিয়াদ বলল, মামা, মনে কর আমি বললাম মেয়েটা তোর পিছনে, তুই বিশ্বাস করবি? রিয়াদ প্লিজ, মজা না বাদ দে, টপিকটার ভাল লাগছে না। তুই একবার পিছনে তাকিয়ে তো দেখ, তারপর না হয় বলিস আমি মহান একছি নাকি সত্যিই বলতেছি। রিয়াদের কথা শুনে পিছনে তাকাতেই অবাক হয়ে গেলাম। তিশা আমাদের থেকে অনেকটা দূরে একটা ছোট বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এক দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে রইলাম, কারণ তিশা নীল একটা শাড়ি পরে এসেছে পার্কে। হঠাৎ তিশা আমার দিকে তাকিয়ে আমি নজর নামিয়ে ফেলে আবার তাকিয়ে দেখে তিশা কিছু না ভেবে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাই আমি ঘুরে দাঁড়ালাম, রিয়াদকে জিজ্ঞেস করলাম, কি রে, এখানে আসছে নাকি? ওকে আসতে দে। আচ্ছা, তাহলে আমি এই চান্সে একটু নিম্নচাপটা সেরে আসি। বলে রিয়াদ চলে গেল। তখনই তিশা এসে আমার সামনে দাঁড়ালো। আমি কি বলবো বুঝতে না পেরে চুপ করে রইলাম। তখন তিশা এসে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকটা অবাক হয়ে উত্তরটা দিলাম। বর্তমানে ছেলেমেয়েরা সালাম দেয় প্রথমে, এমনটা খুব কমই দেখা যায়। যাই হোক, তিশার কথা শোনায় মন দিলাম। সরি, আসলে সকালে না বুঝেই আপনাকে অ্যারেস্ট করে ফেলেছিলাম। ইটস ওকে, এটা কোনো ব্যাপার না। থ্যাংক ইউ কমিশনার স্যার। আর বাকিদের কাছে আমার জন্য সুপারিশ করায়। আপনি জানেন কিভাবে যে আমি আপনার জন্য সুপারিশ করেছি? কমিশনার সাহেব বলল আমাকে বিকেলে আপনার আব্বু নাকি রিয়াদ নামের কাউকে পাঠিয়েছিল আমার ব্যাপারে কথা বলতে। ও, তা আপনি হঠাৎ এখানে ঘুরতে এসেছেন নাকি? হুম, ভাইয়ার ছেলেকে নিয়ে ভাবলাম একটু ঘুরতে যাই। ভালোই। আপনি এখানে এই সময়? এখানে প্রায় আমি আর আমার বন্ধুরা আড্ডা দিই, আর রিয়াদও ছিল, ও কোথায় যেন গিয়েছে। ও, এভাবে শাড়ি পরে বাইরে রাতে ঘুরবেন না, কারণ জায়গাটা বেশি ভালো না। আপনি পুলিশের ইউনিফর্ম পরে আসলেই তো কেউ আর কিচ্ছু করবে না। ওকে, অ্যান্ড থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা তাহলে আসি আমি। শিওর। তিশা চলে যেতে লাগলো, আর আমি তার যাওয়ার দিকে চেয়ে রইলাম অপলক দৃষ্টিতে। তখনই হঠাৎ পিছন থেকে রিয়াদ এসে বলল, মামা, ভাবি যে ইনিই হবে, এটা কি কনফার্ম করে নেব? ফাউল কথা বাদ দিয়ে চল বাসা যাব। আঙ্কেল আমাকে ফোন দিয়েছিল। কেন? কি যেন বলবে, তাই তোকে নিয়ে যেতে বলল। চল। তারপর রিয়াদকে নিয়ে বাসা চলে আসলাম। বাসায় ঢুকে ফ্রেশ হয়ে আব্বুর রুমে গেলাম। আব্বু আমাকে বলল, রাজ, আজ তোমার সাথে আমার শেষ বোঝাপড়া করতে হবে। মানে কিসের বোঝাপড়া? তুমি এটা বলো, তুমি রাজনীতিতে কবে আসবে? আব্বু, আমি তোমাকে আগেই বলেছি এসব আমার ভালো লাগে না, তো এসব নিয়ে প্লিজ আমাকে প্রেশার দিও না। তাহলে আমার বিজনেসগুলো তো সামলাও, আমি একা কয়দিকে সামলাবো? আমার তো বয়স হয়েছে নাকি? আমি এসব শুনতে চাই না, আমি পারবো না। আর রাজনীতি ছেড়ে দিলে কি হয়? তোমাকে জ্ঞান দিতে বলিনি, তুমি পারবে কি না তা বলো। না, পারবো না। আচ্ছা, তুমি শুধু নাম দিয়ে রাখো রাজনীতিতে, বাকিটা রিয়াদ আছে, সেই সব সামলে নিবে। কি রে রিয়াদ, পারবি না সব কিছু সামলাতে? ইনশাআল্লাহ আঙ্কেল। দেখেছিস, রিয়াদ সব সামলে নিবে, তুই ব্যাস নামে থাকিস, তাহলেই হবে। আব্বু তুমি প্লিজ এসব বিষয় নিয়ে প্রেশার দিও না তো। আমি পারবো না মানে পারবো না। তোমাকে পারতেই হবে, এত বড় হয়ে গেছো, এখনো কিছুই তো করনি নিজের জন্য, কাল থেকে আমার বিজনেস সামলাবে। আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম, কারণ এখন রাগ উঠছে। আমার উপরে এগুলো চাপিয়ে দিবে, এটা কেমন কথা? আমার চুপ দেখে আব্বু রাগী গলায় বলল, তোমাকে কি বলি, কথা কানে যায় না। তুমি যাবে কি না সেটা বলো, হ্যাঁ অথবা না, এর মাঝে একটা বলো। আব্বু অনেক রেগে গিয়ে কথাগুলো বলল। আমিও কম কিসে সোজা মুখের উপর বলে দিলাম, আমি এসব সামলাতে পারবো না। তাহলে আমারও শেষ কথা শুনে রাখো, তুমি যদি এসব সামলাতে না পারো তাহলে আমার এই বাড়িতে জায়গা হবে না। আমি আর কোনো কথা না বলে রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। তারপর নিজের রুমে এসে সবকিছু গুছিয়ে নিলাম। তখনই আম্মু আসলো রুমে। কিরে, তুই কি সত্যি চলে যাবি? তো কি করব, তোমার স্বামী কি বললো শোনো নেই?
দেখ, তোর আব্বু যা বলেছে তা একটু পরে মাথা ঠান্ডা হলে ভুলে যাবে। তাই বলে তুই বাড়ি ছেড়ে চলে যাবি? দেখো আম্মু, আমাকে বোঝাতে এসো না। পারলে গিয়ে নিজের স্বামীকে বোঝাও আমি থাকবো না এই বাড়িতে। হাজার বলো না কেন তুমি, লাভ হবে না। তোরা বাবা ছেলে দুজনের ঘাটতরা, আমার কথা কেই বা শুনবে? আমি কে? থাক, শোনা লাগবে না আমার কথা। এক প্রকার রাগ নিয়ে বললাম কথাগুলো। বলে আম্মু চলে গেল। আমিও ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে চলে আসলাম। আমার সাথে রিয়াদও আসলো। রিয়াদ আমাকে ছেড়ে যাবে না এটা আমি জানি, তাই দুজনে এক হোটেলে এসে উঠলাম। রাত হোটেলেই কাটিয়ে দিলাম। সকালে রিয়াদকে বললাম, রিয়াদ একটা বাসা খুঁজে বের কর, এখানে থাকা যাবে না। ওকে। তুই আজকের ভিতরে ভার্সিটির আশেপাশে বাসা খোঁজ। আর আমি ভার্সিটিতে গেলাম। যা, আর চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করতেছি। তারপর আমি চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে হোটেলে এসে ফ্রেশ হয়ে শুয়েছিলাম। রাতে রিয়াদ রুমে এসে বলল, মামা, বাসা একটা পেয়ে গেছি। গ্রেট। তবে মামা, আরেকটা সুখবর আছে। কি সুখবর? আগে ট্রিট দে, তাহলে বলবো। ওকে, চল খেয়ে আসে। তারপর ট্রিট দিয়ে খাবার খেয়ে রুমে এসে রিয়াদকে বললাম, এবার বল কি সুখবর? মামা, এখন তো বলবো না, কাল সকালে নতুন বাসাতে গেলেই বুঝতে পারবি তোর জন্য কি সুখবর অপেক্ষা করতেছে। ওকে। তারপর রাতে ঘুমিয়ে গেলাম। সকালে আর ভার্সিটিতে না গিয়ে নিজের সবকিছু নিয়ে চলে গেলাম নতুন বাসায়। বাসাটা দোতলা, তবে অনেক বড় বাসা আর অনেক সুন্দর, তাই পছন্দ হয়েছে অনেক। আমরা দোতলায় থাকি। নিচের তলায় দুজন বয়স্ক লোককে দেখলাম দুপুরে। বিকেলে ছাদে গেলাম খোলা হওয়ার জন্য। যখন গেলাম তখন হঠাৎ পিছনে কাঁধে গিয়ে হাত রাখলো। পেছন ঘুরে তাকাতেই আমি অবাক হয়ে গেলাম, কারণ আমার পেছনে আর কেউ না, তিশা দাঁড়িয়ে আছে। তখন তিশা বলল, আরে আপনি এখানে? এখানে বাসা ভাড়া নিয়েছে, কিন্তু আপনি এখানে? আমরা তো নিচ তলায় থাকি। তারপর মানে আপনি উপর তলায় এসেছেন? হুম। হঠাৎ বাসা ভাড়া নিয়েছেন কেন? এমনি আবুর সাথে একটু ঝগড়া হয়ে গিয়েছে, তাই চলে আসলাম। ও আচ্ছা। আপনারা এখানে থাকেন? এটা কি ভাড়া নিয়েছেন নাকি সরকারি কোয়ার্টার? আসলে এটা একটা সরকারি কোয়ার্টার, তবে এখানে কেউ বেশি একটা থাকে না, একটু খোলা জায়গা, তাই এটাই বেছে নিয়েছি। বেছে নিয়েছেন মানে বুঝলাম না। ও আসলে আমার আব্বু একজন হার্টের রোগী, তাই ওনাকে বেশি আওয়াজের মাঝে রাখি না, আর ওনাকে হার্ট করে এমন কাজও করি না। তাই কমিশনার স্যারকে বলে এখানে নিয়ে এসেছি, যেন চুপচাপ জায়গাটায় থাকতে পারে আব্বু শান্তি মতো। ও আচ্ছা, আপনি তো এই থানার ইনচার্জ, তাই না? কেন? না এমনি, কোনো সমস্যা হলে জানাবেন আমাকে, তাহলেই হবে। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন, আমি নিচে যাই, কাজ আছে একটু। ওকে। তারপর নিচে চলে আসলাম। এসে রিয়াদকে ফোন দিয়ে রাতের জন্য খাবার নিয়ে আসতে বললাম। রাতে খাওয়া দাওয়ার সময় রিয়াদকে বললাম, রিয়াদ, বাসাটা কি ভাড়া তুই সত্যি ভাড়া নিয়েছিস নাকি এটা সরকারি কোয়ার্টার? সরকারি কোয়ার্টার আসলে একদিনে এই শহরে বাসা ভাড়া পাওয়া তো অসম্ভব, তা তো জানিসই। তাই কমিশনার সাহেবকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, তারপর উনি এটার কথা বললেন। তুই কি আব্বুর পিছন ছাড়বি না নাকি সব জায়গায় তো ওনার নাম নিয়ে চলবে? আরে রাগ করছিস কেন? আর তুই কি এখানে সারা জীবন থাকবি নাকি? কয়েকদিনেরই তো ব্যাপার। কি বলেছে কয়েকদিন? আব্বু যতদিন না এসে নিয়ে যাবে ততদিন ওই বাড়িতে আমি যাব না। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দিয়ে এখন ঘুমা। তারপর রিয়াদ তার রুমে চলে গেল আর আমি নিজের রুমে শুয়ে ঘুমিয়ে গেলাম। সকালে কলিং বেলের আওয়াজে ঘুম ভাঙল। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। তাকিয়ে দেখি আম্মু আব্বু দুজনে দাঁড়িয়ে আছে। তাই বললাম, এখানে থাকতেছে তোর সহ্য হচ্ছে না, এখান থেকে চলে যেতে হবে। চুপ, বেশি বকবক করিস কেন? তোর বাবার তো একটা নখও ফেলবি না, দেখবি আমরা কি তোকে তাড়িয়ে দিতে এসেছি? কালকে অপমান করে এখন কি করতে এসেছ? চল বাসায় চল। যেখানে আমার মান সম্মান বা নিজের মতামত বলতে কিছুই নেই, সেখানে আর যাই হোক আমি থাকবো না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভেতরে আসতে বলবি? আসো। তারপর ওনাদের নিয়ে গিয়ে বসলাম। তখন আব্বু বলল, পুরনো কথা বাদ দে, সপ্তাহের ভিতরে আমার নির্বাচন নিয়ে বিজি হয়ে যাব, কারণ মাসখানেক পর নির্বাচন, তা তো জানিস নাকি? এসব আমায় বলছো কেন? আচ্ছা বাদ দে সেসব, তোকে আর কেউ চাপ দেবে না কোনো কিছুর জন্য। তারপরেও তুই বাসায় আয়, তোকে ছাড়া বাসাটা খালি খালি লাগে। যাবো, ঠিক আছে, তবে এর পরের বার যদি প্রেশার দাও তাহলে আমি নিজে এমন জায়গায় যাব যে আর খুঁজে পাবে না। ঠিক আছে আয়, এবার কেউ তোকে কিছু বলবে না। তোমরা বসো, আমি ব্যাগটা নিয়ে আসছি। বলে চলে গেলাম নিজের রুমে। ব্যাগ গুছিয়ে বাইরে আসতে আব্বু বলল,
রিয়াদ যা বললো তা কি সত্যি নাকি? মানে কি বলেছে রিয়াদ? তুমি নাকি ওই পুলিশ মেয়েটাকে পছন্দ করো? হুম। কেন, কোনো সমস্যা আছে নাকি এখানে? না, চলো বাসায় যাই। তারপর আবার চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গেলাম ভার্সিটিতে। এইভাবে চলে গেল সপ্তাহখানেক। আব্বুর নির্বাচন এগিয়ে আসতে লাগলো। তাই ভার্সিটির ছাত্র নিয়ে আব্বুর পাশে দাঁড়ালাম। একটা বিষয় নিয়ে প্রতিপক্ষ দলের সাথে আমাদের ঝগড়া হয়ে গেল। তখন পুলিশ এসে আমাদের দলের আর ওই দলের কিছু ছেলে ধরে নিয়ে গেল। আমি থানায় গিয়ে বললাম ওদের ছেড়ে দিতে। তখন তিশা বলল, ওনার অপরাধী এদের ছাড়তে পারবে না। আপনি যা করার করে দেখান। আপনার জন্য এতদিন চুপচাপ ছিলাম, এখন তো দেখি মারামারি পর্যায়ে চলে গিয়েছে। তাই সরি, কিছু করার নেই। এখানে যা করার আইন করবে এখন। দেখুন মিস তিশা, আমি ভালোর জন্য ভালো আর খারাপের জন্য ভিলেন। তাই প্লিজ আমাকে খারাপ পথে নেবেন না। আপনি যা খুশি করেন, অপরাধীকে আমি ছাড়তে পারবো না। দেখুন, ঝগড়াটা ওই দল শুরু করেছিল, তাই আমার ফ্রেন্ডরা শুধু নিজেদের আত্মরক্ষা করতে হাত তুলেছে। যে কারণেই হোক আমি পারবো না ছাড়তে। আপনি বলে অন্য উপায় ছাড়িয়ে নিন। আমি কি করতে পারি আপনার সাথে তা আপনি ভাবতেও পারবেন না। কি করবেন? বেশি হলে ট্রান্সফার করাতে পারবেন, অথবা চাকরিটাই নিয়ে নিতে পারবেন। এর থেকে বেশি তো আর করবেন না আপনি। আপনার এমন কিছু করব না। আমি আপনার প্রমোশনের ব্যবস্থা করতেছি, তারপর দেখেন আমি কি করি। একটা থানার ইনচার্জ হয়েই আপনার এই লোকের এই অবস্থা, আর যদি প্রমোশন পাই তাহলে আপনার লোকের কি অবস্থা করবো ভাবতে পারছেন? সেটা না হয় সময় বলুক কে কি করবে। ওকে, আপনার এমন অবস্থা করব যে আপনার সামনে আমি অন্যায় করব আর আপনি কিছু করতে পারবেন না, শুধু তাকিয়ে দেখা ছাড়া। ওকে, দেখা যাবে। এবার দেখবেন আমার ভিলেনের রূপটা, যেটা এতদিন সবার পেছনে ছিল। হুম। আর কোনো কথা না বলে বাসায় চলে আসলাম। এসে আব্বুর পিএসকে বললাম ওদের উকিল নিয়ে গিয়ে ছাড়িয়ে আনতে। তারপর আব্বুর রুমে সোজা চলে গেলাম। কিরে, কিছু বলবি? আমি রাজনীতিতে নামতে চাই। কি বলিস, সত্যি? হুম। তাহলে আমি এবার ক্ষমতায় আসলে তুই সামলাবি সবকিছু? আমি ক্ষমতা সামলাবো না, পিছনে থাকবো, যেন কেউ জানতে না পারে আমি রাজনীতি করি। ওকে, তোর যা ইচ্ছা করিস। তারপর সোজা রুমে চলে গেলাম। আব্বুর ভোটে বিজয় হওয়ার আগ পর্যন্ত আমি চুপচাপ থাকবো। তবে তিশাকে কি করব এটা নিয়ে ভাবতেছি। হঠাৎ মাথায় একটা কথা আসলো, এবার দেখবো তিশা তুমি আমার কি করো। ভোটের সময় আব্বুর পেছনে থেকে অনেক কাজ করেছে, তবে সেটার কোনো প্রমাণ রেখে আসেনি, তাই তিশা কিছু করতে পারছে না। এবার আব্বু বিপুল ভোটে বিজয় হয়েছে, তাই ঠিক করলাম এবার তিশাকে ঠিক করা লাগবে। যা ভাবা তাই করা। আব্বু রুমে গিয়ে বসলাম। তখন আব্বু বলল, কিরে, কিছু বলবি? হুম, বল, কি বলবি? আমি আমাদের বাসার সিকিউরিটি চিফ একজনকে বানাতে চাই। কাকে বানাবি? আর এখন যে আছে সে আমাদের অনেক খাস লোক। তুমি আমার উপর বিশ্বাস রাখো, এমন কাউকে আনবো না যে আমাদের সাথে বেমানি করবে। ওকে, আমি বিজয়কে বলে দিচ্ছি তোর কথা যেন সব করে। ঠিক আছে, আমি এখন আসি। তারপর আব্বু রুম থেকে বেরিয়ে চলে আসলাম। তারপর বিজয়ের সাথে সব কথা বলে বিকেলে কমিশনার আঙ্কেলের অফিসে গেলাম। আঙ্কেল তখন ফোন দিল তিশাকে। আমি বসে রইলাম। 20 মিনিট পর তিশা কমিশনার রুমে আসলো। আমাকে দেখিয়ে মুখটা কালো হয়ে গেল। আমি কিছু না বলে মুচকে একটা হাসি দিলাম। তারপর তিশা এসে বসলো। তখন কমিশনার বলল, তিশা, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি সংবাদ স্যার? তোমার প্রমোশন হয়েছে, তুমি এখন থেকে মন্ত্রী সাহেবের সিকিউরিটি ইনচার্জ। মানে কি স্যার? এটা আবার কেমন কথা? আমার চাই না এমন প্রমোশন। সরি, এখানে আমার কিছু করার নেই, উপর থেকে তোমাকে সিলেক্ট করা হয়েছে। কেন স্যার? আমি ছাড়া তো আরো অনেক ইনচার্জ আছে এই শহরে, তাদের থেকে একজনকে সিলেক্ট করে দিন, তাহলেই তো হয়ে যায়। আমি কিছু না বলে মুচকে হাসছিলাম। তিশা আর চোখে দেখছিল, কিন্তু কিছু বলতে পারছিল না। তখন কমিশনার বলল, সরি, আমি বলছিলাম অন্যজনের কথা, কিন্তু তারা তোমার সাহসিকতা ও তোমার ইমানদারি দেখে তোমাকে সিলেক্ট করেছে। এমনকি মন্ত্রী সাহেব নিজেও তোমার কথার উপরে জানিয়েছেন। তাই এখন আমার কিছু করার নেই। স্যার, আমি ট্রান্সফারে আবেদন করছি, আপনি আমায় অন্য শহরে বদলি করে দেন। ওকে, তুমি ট্রান্সফার লেটার দাও, আমি দেখি কি করা যায়। তবে ট্রান্সফার হওয়ার আগ পর্যন্ত ওখানেই ডিউটি করো। জি স্যার। বলেই তিশা চলে গেল। আমি তখন কমিশনারের সাথেই কথা বলে চলে আসলাম। বাইরে এসে দেখে তিশা এক কোণে দাঁড়িয়ে আছে, তাই তিশার কাছে গেলাম। তিশাকে বললাম, কি মিস তিশা, বলেছিলাম না আপনার প্রমোশন করে দেওয়ার দায়িত্ব আমার? এখন দেখেন কেমন লাগে আপনার? ভালোই হবে। নিজের ঘরের দায়িত্বই আমাকে দিয়ে দিলেন। আমি চাইলে কি করতে পারি জানেন তো? আপনার কি মনে হয় আপনাদের উপর ভরসা করে
আমরা নিজেদের সেফ মনে করি, তাহলে এটা ভুল। আপনি আসেন, সব কিছু বুঝে যাবেন। সময় আসলে সবই হবে। সময়ের অপেক্ষায় বসে থাকেন, আর কাল থেকে নিজের কাজে মন দিন। মনোযোগী হতে তো হবেই, শত হলেও মন্ত্রীর বাড়ির দায়িত্ব পড়েছে। আর এসব ট্রান্সফারের চিন্তা করে লাভ নেই। যতবার আপিল করবেন ট্রান্সফারের ততবারই দেখবেন আপনার সিনিয়র সেটা ক্যান্সেল করে দিবে। পাওয়ার দেখাচ্ছেন? প্রথম কে দেখেছিল পাওয়ার? আমি না আপনি। তবে আপনি এমন জায়গায় এসে আটকেছেন যে আমার থেকে ছাড় পেতে হলে নিজের চাকরি থেকে রিজাইন দিতে হবে। তাছাড়া আর কোনো উপায় নেই। ভয় দেখাচ্ছেন মনে হয়। না, তবে চাইলে ট্রাই করে নিতে পারেন। বলেছিলাম ওই দিন আপনাকে, আমার ছেলেগুলো মারামারি করে নাই, শুধু নিজেদের বাচ্চাদের একটু ঝগড়া করেছে। তখন আপনি ক্ষমতা দেখিয়েছেন, এখন আমার পালা। সো ভালো থাকবেন, আসি এখন। বলে তিশাকে আর কোনো কথা বলতে না দিয়ে চলে আসলাম। একটু আগে গিয়ে আবার ফিরে আসলাম। এসে বললাম, পৃথিবীতে হয়তো আপনি একমাত্র মেয়ে যেখানে প্রমোশন পেয়েও নিতে চান না, আর এমন জায়গা আটকেছেন যেখানে চাকরিতে রিজেন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আসি, ভালো থাকবেন। বলেই সোজা বাসায় চলে আসলাম। তিশা রাগে ফেটে যাচ্ছিল, তাও কিছুই বলতে পারেনি। বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতে দেখে তিশা বাসার একপাশে দাঁড়িয়ে আছে। নাস্তা করে আমি তিশার কাছে গেলাম। আমাকে দেখে চোখগুলো কালো করে ফেললো। তখন আমি বললাম, কি ম্যাডাম, এখন ফিলিংসটা কেমন? কোনো কাজ থাকলে বলুন, আজাইরা কথা বলার সময় নেই। বিকেলে আপনার সাথে কিছু কাজ আছে, তাই প্লিজ 4টা বাজে থাকবেন, বাসার পিছনের দিকটায়। বাসার পেছনে কেন? ওইখানে কি করবেন বলেন আমায়। ওইখানে কি আপনার সাথে প্রেম করব? কেন, আপনার কি কোনো সমস্যা আছে আমার সাথে প্রেম করতে? ফালতু কথা বাদ দিন, ঠিক আছে আমি যাব, আপনি চিন্তা করবেন না। গুড গার্ল। তিশা মুখটা বাঁকা করে ভেঙচি কাটলো। আমি মুচকে হেসে চলে গেলাম ভার্সিটিতে। তারপর রিয়াদকে বললাম, রিয়াদ, ওই ছেলেগুলোকে ধরে নিয়ে আয়, আর যারা নির্বাচনের আগে আমার ছেলেগুলোর উপর হামলা করেছিল। কেন মামা, এখন এসব ঘেটে লাভ কি? তোর যা বলছি তাই কর, তারপর দেখ কি করে। আর ওদের নিয়ে আমাদের বাসার পেছনে গোদাম ঘর আছে, ওইখানে বেঁধে রাখবে। সবগুলো আর আনার দরকার নেই, শুধু 4-5টা বড় মাথাকে নিয়ে আয়। ওকে। বিকেলে ক্লাস শেষ করে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে গেলাম। গোদাম ঘরে গিয়ে দেখে ওদের পিলারের সাথে বাঁধলাম। তারপর রিয়াদকে বললাম, যা গিয়ে তোর ভাবিকে ডেকে নিয়ে আয়। ওকে। রিয়াদ চলে গেল। আমি একটা মোটা লাঠি নিয়ে ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর রিয়াদ গিয়ে তিশাকে নিয়ে এসে ছেলেগুলোকে ওইভাবে বেঁধে রাখায় তিশা আমাকে বলল, এই এরা কারা? আর এদেরকে এইভাবে বেঁধে রেখেছেন কেন? আরে আস্তে বেবি, এত উত্তেজিত হয় না। আমি বলছি এরা কারা আর কেন এইভাবে বেঁধে রেখেছে। তিশা চুপ করে রইল, কথা না বলে আমি বললাম, ওরা হলো ওই যে নির্বাচনের আগে যারা মারামারি করায় তুমি আমার ছেলেগুলোকে ধরে নিয়ে গেছিলে, ওরা হলো তাদের লিডার। তো ওদের এভাবে ধরে নিয়ে এসেছেন কেন? দেখেন, ওদের কেন ধরে নিয়ে এসেছে, আর আমি যাই করি না কেন আপনি ওই জায়গা থেকে এক পা দিকে আসবেন না, ঠিক আছে? বলে সবগুলোকে সমানে মারতে লাগলাম। তিশার চোখ বন্ধ করে রইল, আর আমি অনেকক্ষণ মারার পর ওদের মারা থামিয়ে তিশার কাছে তিশাকে বললাম, ম্যাডাম, মারা বন্ধ করে দিয়েছে, এবার চোখ খুলেন। তিশা চোখ খুলে ওদের শরীরের বিভিন্ন জায়গা দেখে রক্ত পড়া দেখে তিশা নিজের রাগটা কন্ট্রোল করতে পারলো না, ঠাস করে আমার গালে চর বসিয়ে দিল। আমি কিছু না বলে মুচকে এসে বললাম, তুমি আমি বলেছিলাম না যে তোমার সামনে অন্যায় করব, তুমি কিছু করতে পারবে না? তিশা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। আমি ছেলেগুলোর কাছে গেলাম, গিয়ে ওদের বললাম, হাই, এবার বল, ওই দিন কেন আমার ছেলেগুলোর উপর আক্রমণ করেছিলে? ভাই, আমাদের নেতা বলেছিল তাই আক্রমণ করেছিলাম। তোদের নেতা কেন বলেছিল আমাদের ছেলেগুলোকে মারতে? যেন আপনাদের মেরে রাতে আমরা সব ভোট নিজেদের করে নিয়ে ব্ল্যাক করে জিতে যেতে পারি। এবার তোদের ভাবিকে একটু বল, কে আগে আক্রমণ করেছিল আর ওইখানে দোষটা কার? ম্যাডাম, বিশ্বাস করেন, সব দোষ আমাদের, আর আমরাই প্রথম ওনাদের লোকের ওপর আক্রমণ করেছিলাম, ওনাদের কোনো দোষ নেই। তারপর আমি তিশার কাছে গেলাম। এবার তিশাকে বললাম, কি ম্যাডাম, এবার আপনি বলেন, কি বলবেন? ওই দিন তো আমার কথা শোনেননি, এখন কি বলবেন বলেন। তিশা কিছু না বলে রাগি চোখে তাকিয়ে চলে গেল। আমি আমার ওদের কাছে গেলাম। তারপর ওদের বললাম, শোন, বলে দিস তোদের নেতাকে এদিকে আবার চোখ বাড়ালে তারপর তোদের নেতাকেই খেয়ে ফেলবো। আর বলে দিস তার ছেলে এখন তার ক্ষতি হয়ে গেছে, তাই নিচের দিকে নামিয়ে চলতে, না হলে কি হবে এটার ডেমো তো দেখিয়ে দিলাম। ওকে ভাই। আর বলিস এই ব্যাপারটা নিয়ে বেশি না লাফাতে, না হলে তোরা যে বলেছিস সব ভিডিও করেছে,
তাই বলে দিস তাকে বেশি না লাফাতে। ওকে ভাই। রিয়াদ, যা ওদের হসপিটালে ভর্তি করে দিয়ে আয়। হুম। তারপর আমি রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে নিচে আসতে আব্বু আমাকে দেখে বলল, পেছনে কাদের মেরেছো? ওদিন আমাদের ছেলেদের উপর যারা আক্রমণ করেছিল তাদের আরেকজনের ভুলটা ধরে দিয়েছে। কথাটা বলেই মাহের দিকে আর চোখে তাকালাম। তাকে দেখি মাহি আমার দিকে তাকিয়ে আছে। তখন আব্বু বলল, এসব মারামারি কি দরকার? না মারলে ওরা সত্যিটা বলতো না, আর একজন রাগ নিয়ে বসে থাকতো, তাই মেরেছে। কথাটা বলে আবার তিশার দিকে তাকালাম। তিশা এখনও আমার দিকে তাকালো। আব্বু তখন হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে এসব কেন করেছে। আব্বু বলল, ও এই কামনি, আচ্ছা তুমি থাকো, আমি গেলাম। আব্বু বলেই চলে গেল। আমিও নিজের রুমে চলে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে দেখে মাহি দাঁড়িয়ে, তাই চাদর দিয়ে তাড়াতাড়ি নিজের শরীর ঢাকলাম। কি হলো, আপনি এখানে কেন? আপনার আব্বু আপনাকে ডাকতে বলো, তাই ডাকতে এসেছিলাম। ও, আপনি যান, আমি একটু পরে আসছি। হুম। বলে তিশা চলে গেল। আসলে আমার সারা গায়ে একটা শর্ট প্যান্ট ছাড়া আর কিছুই নেই, তাই ওই সময় এমন করেছিলাম। উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা করার জন্য। নাস্তার সময় হঠাৎ করে আব্বু বলল, এবার বিয়েটা করবে নাকি আরো সময় লাগবে? কথাটা বলার সাথে সাথে গলায় খাবার আটকে গেল, তাই আম্মু পানি এনে দিল। পানি খেয়ে আব্বুকে বললাম, সময় হলে আমি বলবো, আপাতত থাক না এই বিষয়টা, পরে আলোচনা করা যাবে। ওকে। আমি আর কিছু না বলে তিশার দিকে একটু আর চোখে তাকালাম। তিশা কেমন যেন একটা ভাব নিয়ে বসে তাকালো। খাওয়া দাওয়া করে চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে রুমে এসে দেখে তিশা আম্মুর সাথে বসে গল্প করছে। তিশাকে বললাম, এই ডিউটির সময় বসে কিসের গল্প, যান গিয়ে ডিউটি করুন। তিশা কোনো কথা না বলে উঠে বাইরে চলে গেল। আম্মু তখন বলল, তুই এমনটা করলি কেন মেয়েটার সাথে? মেয়েটা কত ভালো। বেশি ভালো লাগলে নিচের বাসাতেই রেখে দিতে পারো। আমি তো তাই চাই, তুই একবার হ্যাঁ বল। থর, এসব বাদ দাও। বলে উপরে চলে গেলাম। আর তিশা যাওয়ার সময় মুখটা কালো করেছিল, এটা ভেবে হালকা মুচকি হেসে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে ছাদে যেতে দেখি তিশা দাঁড়িয়ে আছে। কিছুটা অবাক হলো, কারণ তিশার তো এখন ছুটি, কিন্তু এখন ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে কেন? ব্যাপারটা বুঝতে তিশার কাছে গেলাম। তিশার পিছনে হাত রাখতে তিশা চমকে পিছনে তাকালো। তাই জিজ্ঞেস করলাম, আপনি এখানে এই সময় তো ইউনিফর্ম পরে আছেন, কাহিনী কি? না মানে আজকে স্যার, আজকে রাতে দেশে বাইরে যাবেন, ওনাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে এসে তারপর যাব। ও, তোর এখানে এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এমনি ভালো লাগছে না তাই। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করে। বলেন। আপনি বিয়ে করতেছেন না কেন? মানে? মানে এত সুন্দর মেয়ে এখনো যে অবিবাহিত, এটা কেমন দেখায় না? নাকি আপনার বয়ফ্রেন্ড বিয়ে করতে চায় না তাই বিয়ে করছেন না? আন্দাজে ঠেল ছুড়লাম, দেখি কোথায় গিয়ে লাগে। বিয়ে করতে মন চাইছে না, আর বয়ফ্রেন্ড নামক পাগল লাইফে নিয়ে আমি চলি না। বাহ, কি সুন্দর কথাটা বললেন। আচ্ছা আমি এখন আসি, আপনি থাকুন। বলে তিশা চলে গেল। আমি দাঁড়িয়ে তিশার কথা ভাবতে লাগলাম। এভাবে 10-15 দিন চলে গেল। একদিন সকালে বসে বসে গান শুনছিলাম, তখন তিশা আসলো আমার রুমে। তিশার চোখগুলো আগুনের মতো লাল হয়েছিল। আমি বুঝলাম না হঠাৎ করে কি হলো, তাই জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে ট্রান্সফার নিতে দিবেন না? আমি তো আগেই বললাম আপনি এখান থেকে আর মুক্তি পাবেন না। আমি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় যাব, আর নয়তো চাকরিটাই ছেড়ে দিব আমি। চাকরি ছেড়ে দিলে পাবেন, তবে ট্রান্সফার নিতে পারবেন না। আপনাকে এখানেই থাকতে হবে সারা জীবন। প্রয়োজন পড়লে কালকেই রিজাইন দিয়ে দিব, তারপর দেখব কিভাবে আপনি আমায় আটকে রাখেন। ওকে, দেখেন কিভাবে আটকে রাখি। তিশা আর কোনো কিছু না বলে চলে গেল। আমিও নিজের মতো করে চলে গেলাম নিজের কাজে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করতে নিচে আসলাম। তখনই আবু বলল, রাজ, তুমি মেয়েটাকে কি এমন বলেছো যে চাকরি থেকে রিজাইন দিয়ে চলে গেছে? আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম, কারণ তিশা যে সত্যি রিজাইন করে ফেলবে তা আমি নিজেও ভাবি নাই। মেয়েটার রাগ সত্যি অনেক খারাপ। তখন আব্বু বলল, কি হলো, কথা বলছো না কেন? আব্বু তুমি কি চাও, যে তোমার বাড়ির বউ পুলিশের চাকরি করো, তাই প্রেশার দিয়ে রিজাইন করে দিলাম। আব্বু যা বোঝার হয়তো বুঝে গেছে। আম্মুর মুখে হাসি ফুটে উঠেছে, তাই আমিও চুপ করে বসে রইলাম। নাস্তা শেষ করে চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে বাসায় আসতে আব্বু বলল, রেডি হয়ে নিচে আসো, বৌমাকে দেখতে যাব। আজকে যেতে হবে কেন? কিছুদিন যাক, তারপর না হয় যাবো। এই ব্যাপারে দেরি করাটা হয়তো ঠিক হবে না, তাই গিয়ে রেডি হয়ে আসো। আমি আর কিছু না বলে উপরে চলে গেলাম, কারণ আজকে সারাদিন তিশাকে না দেখে কেমন যেন লাগছিল। মেয়েটার মায়া চলে গেছে, কিন্তু এখন সময় এসেছে আবার পাখিকে খাঁচে বন্দি করার।
নাহলে পাখি যে কোনো সময় উড়াল দেবে। তাই ফ্রেশ হয়ে এসে আব্বু আম্মুকে নিয়ে চলে গেলাম তিশাদের বাসায়। বাসায় গিয়ে দেখি আঙ্কেল আন্টি বসে আছে, আমাকে আগে থেকেই চেনে, তাই পরিচয় করে দিলাম আব্বু আম্মুর সাথে। তারপর ওনারা কথা বলতে লাগলেন, কিন্তু তিশাকে দেখতে পাচ্ছি না। তখন আমি জিজ্ঞেস করলাম, আন্টি তিশা কোথায়? তিশা তো মনে হচ্ছে ঘুমাচ্ছে, দাঁড়াও আমি গিয়ে আসতে বলতেছি। সমস্যা নেই, আপনার কথা বলুন, আমি গিয়ে ডেকে আনছি। ওকে বাবা। ওনারা বিয়ের কথা বলুক, আমি গিয়ে ম্যাডামকে ডেকে নিয়ে এসে তাই সোজা চলে গেলাম তিশার রুমে। গিয়ে দেখে তিশা ঘুমাচ্ছে, তাই আস্তে করে তিশাকে ডাক দিলাম। তিশা চোখ খুলে আমাকে দেখিয়ে লাফিয়ে উঠল। আপনি এখানে কি করছেন? তোমাকে কিডন্যাপ করতে এসেছে, ওই ছেলেগুলোর মতো তোমাকে নিয়ে যাব আজকে কিডন্যাপ করে। কথাটা শুনে তিশার গলার পানি শুকিয়ে গেল, কি বলবে কিছু বুঝতে পারছে না। তখন আমি আবার বললাম, কি ভাবছ চিৎকার করবে? তাহলে শোনো রাখো, প্রথমত এখানে চিৎকার করলে কেউ বাঁচাতে আসবে না, আর একটা যদি চিৎকার করো তাহলে বাইরে আমার ছেলেরা তোমার বাবা মায়ের গলা কেটে ফেলবে। কিছুটা রাগী ভাব নিয়ে বললাম। এটা শুনে তিশার সব পানি শুকিয়ে গেছে, কি করবে সে বুঝতে পারছে না। তিশার থেকে তার মোবাইলটা নিয়ে নিলাম আর বললাম, একদম চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, কোনো কথা বা চালাকি করতে চাইলে কি হবে তা তো জানোই। তারপর তিশার আলমারি থেকে একটা নীল শাড়ি আর বাকি সব কিছু দিয়ে তিশাকে বললাম, সময় মাত্র 5 মিনিট, এগুলো নিয়ে ওয়াশরুমে যাও, এগুলো পরে বেরিয়ে আসো। 1 মিনিটে যদি বেশি সময় লাগে তাহলে বাইরে এসে আর বাবা মায়ের মুখ দেখার ইচ্ছে ছেড়ে দাও। বলে তিশাকে নিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিলাম। তারপর 10 মিনিট পর তিশা বাইরে আসলো। তিশাকে নীল শাড়িতে দেখে আমার মাথা ঘুরে গেল, মেয়েটাকে একদম পরি হয়ে গেছে। যা, এসব বাদ দিয়ে তিশাকে একটু ভাব নিয়ে বললাম, একটু সিম্পল মেকআপ করে নাও, কারণ আবার কবে না কবে এসব করতে পারো আল্লাহ জানে। তারপর তিশা হালকা মেকআপ করে নিল, তবে তিশার চোখের কোণে হালকা পানি জমে আছে। হয়তো ভাবতে পারে এমনটা করবো আমি, কিন্তু সে কথা মতো সবগুলো করলাম। আমি ছোট্ট একটা টিপ নিয়ে লাগিয়ে দিলাম কপালে। মনে হচ্ছে এখনই কাছে রেখে এনে বিয়েটা করে ফেলে। একটা পরি লাগছে তিশাকে, আর শাড়িতে এত সুন্দর লাগে, জানলে আগে থেকে রোলস করে দিতাম। বাসায় রেডি করতে হলে শাড়ি পরে আসতে হবে। যাক, এবার তিশাকে তার ফোনটা দিয়ে তিশাকে নিয়ে বাইরে আসলাম। তিশার পাগুলো কাঁপতেছিল, তার বড় চলতে লাগলো। তিশা আব্বু আম্মুকে ওনাদের সাথে কথা বলতে দেখে তিশা কেমন করে যেন আমার দিকে তাকালো। তিশাকে আম্মুর পাশে বসে দিলাম। তারপর রিয়াদের দিকে তাকাতে ইশারা করলো এদিকে সবাই আছে। তারপর আম্মু হঠাৎ তিশাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি আমার ছেলের বউ হবে? তিশা মাথা তুলে আমার দিকে তাকালো। আমি সুযোগ বুঝে চোখ টিপ দিলাম। তিশা রাগে গজগজ করতে লাগলো। তারপর রাগি চোখে তাকিয়ে মাথা নেড়ে হ্যাঁ বলে দিল। আমি অবাক হয়ে গেলাম, কারণ তিশা এত সহজে রাজি হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। তারপর সবাই বিয়ের দিন তারিখ ঠিক করতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। তখন তিশা বলল, আম্মু আমি একটু ওনার সাথে আলাদা করে কথা বলতে চাই। যাও মা, গিয়ে কথা বলে এসো। বলে তিশা নিচের রুমে গেল। আমি গেলাম তিশার পেছন পেছন। রুমে ঢুকে তিশার দরজা লাগিয়ে দিলাম। তাই জিজ্ঞেস করলাম, দরজা লাগালেন কেন? আপনাকে এখন ধর্ষণ করব তাই। তিশার কথা শুনে মুখে হাঁ করে হাত দিয়ে অবাক হলাম। মেয়েটা বলে কি, এত সাহস কোত্থেকে আসলো? এই আপনার সাহস কি করে হয় আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসতে? আমার সাহস অনেক আছে, তাই নতুন করে এখানে দেখার দরকার নেই। আমি এই বিয়ে করতে পারবো না। তাহলে আমি বাইরে সবাইকে সত্যিটা বলে দিই। কি সত্যি? গিয়ে বলবো আপনি একটা ছেলেকে ভালোবাসেন, তার সাথে রুম ডেটিং শেষ, তাই এখন আমাকে বিয়ে করতে চাইছেন না। আর এটা শুনলে আপনার আব্বু তো সোজা উপরে চলে যাবে। বলবো গিয়ে সত্যিটা? তিশা আমার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। হঠাৎ রাগি চোখে বলল, আমি এইসব কথা কখন বললাম আপনাকে যে আপনি এগুলো বলবেন বাইরে গিয়ে? তুমি বলনি, তুমি যদি বিয়ে করতে বেশি ব্যাপক করো তাহলে এগুলো তোমার আব্বুর কানে বলে দেব, তারপর উনি জান্নাতে চলে যাবেন। আপনি কিন্তু আমাকে ব্ল্যাকমেইল করতে পারেন না বলে দিলাম। আগেই বলেছিলাম টক্কর নিও না, তাও নিয়েছো, এখন ভোগ করো। আর বিয়েতে যদি বেশি নাগামি করো তাহলে তুমি হবে অপবিশ্বাস আর আমি হব ডিপজল। মানে? বাংলা সিনেমা দেখো না, নায়িকা রাজি না হলে গুন্ডায় ধরে নিয়ে যায়, তারপর কি করে সেটা ভালো করে জানো। আপনাকে যে এখন কি করতে মন চাইতেছে তা বলে বোঝাইতে পারবো না। কুল বেবি, এত রাগ শরীরের জন্য ভালো না, তো চলো বাইরে যাই। তারপর দুজন বাইরে আসতে লাগলাম। তাকিয়ে দেখি তিশা এখনো রাগের চোখ নিয়ে তাকিয়ে আছে। তাই বললাম, ওইভাবে মুখটা বাংলার পাঁচ না করে হাসি মুখে বাইরে আসেন। তারপর তিশা না চাইতেও মুচকি হেসে বাইরে আসলাম। আমরা আসতে বলল, বিয়ে 1 সপ্তাহ পরে ঠিক করেছি,
তাই তোমরা দুজন রেডি হয়ে নাও বিয়ের জন্য। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম, আর তিশার রাগে মাথা নিচু করে আছে। তারপর আমরা সবাই চলে আসলাম বাসায়। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম। হঠাৎ তিশার কথা মনে হলো, তাই একটা ফোন দিলাম। প্রথমে রিং হয়ে কেটে গেল, তাই আবার ফোন দিলাম। এবার রিসিভ করলাম। কি ম্যাডাম, ফোন ধরো না কেন? আপনাকে বলতে হবে কেন ধরি নাই? আহা, এখনো আগুন নেভে নেই? কি বলবেন বলেন, না হলে ফোনটা কেটে দিলাম। কেটে দাও, সমস্যা নেই, পরে বুঝবেন কেটে দেওয়ার জন্য কত বড় শাস্তি পেতে হয়। যা করার করেন। বলে দিশা ফোন কেটে দিল। মেয়েটার সাহস দেখে রাগে শরীরটা ফেটে যাচ্ছে। তাই আর শুয়ে না থেকে রুমের বাইরে এসে রিয়াদকে ফোন দিলাম। রিয়াদ, কোথায় রে তুই? এই তো ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। একটু আয় তো, কাজ আছে। আর আর তালা খোলার জন্য সিএমকে নিয়ে আসিস। ওকে, আমি এক্ষুনি আসছি। আর শোন, কিছু ছেলে নিয়ে আয়, কাজ আছে। ওকে। আমি আমার গোদাম ঘরে গেলাম। এখানে ক্লোরোফর্ম আর তালা খোলার জন্য ডুপ্লিকেট চাবির একটা বক্স ছিল, ওটা নিয়ে নিলাম। তারপর বাসার সামনে বসে রইলাম। কিছুক্ষণ পর রিয়াদ আসলে রওনা দিলাম তিশার বাসার দিকে। তখন রিয়াদ জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে রাজ? তিশাকে কিডন্যাপ করব। কি? ভাবিকে কেন কিডন্যাপ করতে যাবি? তুই জানিস তিশাকে একটু আগে কল দিয়েছিলাম, তাই কিডন্যাপ করে বুঝিয়ে দিব আমি চাইলে কি করতে পারি। দেখ, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তুই মেয়েটার উপর অত্যাচার করতেছস রীতিমত। জানি না, নাহলে তোর ভাবির ঘরের দ্বারা ডক্টর সোজা হবে না। তুই যে কি করিস তুই নিজেই জানিস না। আচ্ছা, কিডন্যাপ করবি কিভাবে? পেছনের সিঁড়িটা দিয়ে ওর রুমের সামনে গিয়ে দরজার কাছে চলে যেতে পারবি। তারপর তিশার দরজা খোলা থাকে সবসময়, তারপর ঢুকে কিডন্যাপ করে নিয়ে আসবে। পিছনের গেট তো তালা দেওয়া, ঢুকবি কিভাবে? ওইটার জন্যই ওই দেখ ডুপ্লিকেট চাবির বক্সটা নিয়ে এসেছে। কিন্তু কিডন্যাপ করে নিয়ে কি করবি? ব্যাস, কিছু কথা বলবো, তারপর আবার বাসায় এসে নামিয়ে দিয়ে যাব। তুই পাগল হয়ে গিয়েছিস? জানি, এখন চুপচাপ চল। তারপর কথা মতো সব হলো। বাসে গিয়ে দেখি তিশাদের বাসায় সব লাইট অফ, তাই সোজা পিছন দিয়ে ঢুকে পিছনের গেটের কাছে চলে গেলাম। অনেক চেষ্টার পর খুলে ভিতরে গেলাম। রুমের সামনে গিয়ে দেখে রুম ভিতর থেকে তালা দেওয়া, তাই সিয়ামকে বললাম এটার চাবি বের করে খুলতে। সিয়াম অনেক চেষ্টার পর খুলল। তারপর রুমের ভিতরে গিয়ে আমি মুগ্ধ হয়ে গেলাম, কারণ রুমের ভিতর ডিম লাইট জ্বলতেছে, আর সে আলোয় তিশার ঘুমন্ত মুখটা মায়াবী লাগতেছে। সবাই তিশার মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে, তাই ওদের একটা ধমক দিয়ে আস্তে করে বললাম, ওই তোর সবগুলো ওদিক তাকিয়ে থাক, আমি ডাক দিলে এদিকে তাকাবি, তার আগে না। ওরা কথা মতো ঘুরে গেল। আমি গিয়ে তিশার পাশে মাটিতে হাঁটু দিয়ে বসলাম। তারপর তিশার নিয়ন আলোয় মায়াবী মুখটা দেখতে লাগলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর রিয়াদ আস্তে করে বলল, কিরে, এভাবেই তাকিয়ে থাকবি নাকি এবার যাবিও? কোনটা? রাত 2টা বাজতে চললো। তারপর তিশাকে আস্তে করে ডাক দিলাম। তিশা চোখ খুলে তাকাতেই আমি ক্লোরোফর্মটা প্রেস করলাম। ব্যাস, মহারানী অজ্ঞান হয়ে গেল। তারপর আমি তিশাকে কোলে তুলে নিলাম। তিশাকে নিয়ে সোজা গোদাম ঘরে নিয়ে আসলাম। তারপর তিশাকে একটা চেয়ারে বসিয়ে হাত পা বেঁধে দিলাম। তারপর পানি ছিটিয়ে দিতেই তিশার চোখ খুলে তাকালো। তিশা আন্দাজ করতে লাগলো সে কোথায় আছে। তারপর আমাকে দেখে জিজ্ঞেস করলো, আপনি আমায় কোথায় নিয়ে এসেছেন আর এভাবে বেঁধে কেন রেখেছেন? আমার সাথে ওই সময় যে তার কথা বলেছিল তার ফল, আর বিয়ের আগেই তোমাকে জ্বালিয়ে নেই, বিয়ের পর তো আর পারবো না। ক্ষমতা আছে বলে এভাবে আমার উপর অত্যাচার করবেন, এটা কিন্তু ঠিক না। বাবু, তুমি রাগ করেছ? আপনি ছাড়ুন, আমি বাসায় যাব। আগে কথাটা শোনো, তারপর ছেড়ে দেব। আমি নিজে গিয়ে তোমাকে নামিয়ে দিয়ে আসবো। বলুন। আই লাভ ইউ। তিশা ফিক করে হেসে দিল। আমি হাসিটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না, তাই জিজ্ঞেস করলাম, এভাবে হাসছেন কেন? ভালোবাসার মানুষের উপর এভাবে টর্চার করা যায় বুঝি? কি করবো বলো, ভালোবাসার মানুষটা কথা শুনতে চায় না, তাই করতে হয়। যেমন তখন তুমি কথাটা শুনে নিতে, তাহলে আজকে এই সময়টা পার করতে হতো না। শেষ লেকচার দেয়া? হুম। লেকচার দেওয়া শেষ হলে আমার বাসায় দিয়ে আসুন তো। ওকে। তিশা কোনো কিছু না বলে চুপ করে বসে রইল। তারপর তিশার হাত পা খুলে দিয়ে বললাম, গাড়িতে গিয়ে বসো, আমি একটু পর আসছি। তিশা গাড়িতে গিয়ে বসলো। আমি রিয়াদের বাসায় পাঠিয়ে গাড়িতে এসে বললাম। তারপর তিশাকে তার বাসার পিছনের গেটের কাছে নিয়ে গেলাম। তারপর তিশাকে বললাম, এরপর থেকে যদি ফোন কাটো তাহলে এবারের চেয়েও খারাপ কিছু হবে। পারবেনই তো এটা। যাও এখান দিয়ে, রুমে চলে যাও। আমি গেটের বাইরে থেকে তালা দিয়ে যাই দিয়েছে। তারপর তিশা তার বাসায় চলে গেল। আমি গেট লাগিয়ে দিয়ে চলে আসলাম। এভাবে কেটে গেল দিনগুলো। বিয়ের দিনটা চলে আসলো।
রাতে বিয়ের কাজ শেষ করে তিশাকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। তিশা কান্নায় ভেঙে পড়েছে আমার কাঁধে মাথা দিয়ে। তিশা কান্না করছিল। এ সময় সবার অবস্থাই খারাপ থাকে, তাই আমি সান্ত্বনা দিতে থাকি। তিশা কান্না করতে করতে আমার কোলেই ঘুমিয়ে গেল। আমিও আর ডিস্টার্ব না করে বসে রইলাম। বাসায় এসে তিশাকে নিয়ে সবাই গেল রুমে। আমি রিয়াদের সাথে ছাদে গেলাম। রাত 12টা ছুঁই ছুঁই এমন সময় আব্বু ছাদে এসে আমাকে বলল, এখানে কি করো এত রাতে? এমনি দাঁড়িয়ে আছে। যাও রুমে যাও, মেয়েটা একা বসে আছে রুমে, কালকে গল্প করবে না হয় রিয়াদের সাথে। বলেই নিচে চলে আসলাম রুমে। রুমে এসে দেখে তিশা বসে আছে চুপ করে খাটের উপর। আমি আর কিছু না বলে চুপচাপ গিয়ে তিশার পাশে বসলাম। তিশা একদম আগের মতোই বসে আছে। ভাবলাম হয়তো লজ্জা পাচ্ছে মেয়েটা, তাই আস্তে করে মাথার কাপড়টা তুলে দেখে তিশার নিচের দিকে তাকিয়ে আছে। আমি থুতনিতে ধরে মুখটা দেখলাম, এক টুকরো চাঁদ যেন আমার রুমে বসে আছে। ভাবলাম তিশার মনটা হয়তো এখনো খারাপ, তাই কথা বললে ভালো হবে। কিন্তু ম্যাডাম যে ভাব নিয়ে বসে আছে, মনে তো হয় না কথা বলবে, তাই একটু বাঁচিয়ে দেখি কি করা যায়। তাই তিশাকে লিপকিস করার জন্য এগিয়ে গেলাম, কিন্তু তিশা কোনো রেসপন্স নেই। তাই আমি ওই সুযোগ মিস করলাম না। ম্যাডাম হয়তো লজ্জা পাচ্ছে, তাই এমন মনে করে আমি কিস করে বসলাম। আমি কিস করেছি মিনিট খানেক হবে, কিন্তু তিশা এখন রেসপন্স করার নাম নেই। তাই কিছুটা অবাক হয়ে তিশাকে ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে তোমার, এভাবে বসে আছো কেন? তো কি করব? তুমি কিস করার সময় রেসপন্স করো নাই কেন? আপনার কাছে আমার ফিলিংসের কোনো দাম আছে নাকি? আপনি নিন, আমাকে দিয়ে নিজের ভোগ মিটান নিন। মানে? আপনার যা লাগবে নিয়ে নিন আমার থেকে, আমি রেসপন্স করি বা বাধা দিই, আপনি কি কোনো কিছু মানবেন নাকি? আপনি তো আবার চাকরিটা নিয়ে নিলেন, এরপর আর যা লাগে নিয়ে নিন, আপনি ভোগ করুন, আপনি আমাকে নিন। কথাগুলো শুনে পায়ের রক্ত এক লাফে মাথায় উঠে গেল। এতটা নিচু হব আমি ভাবলে কি করে? তিশা কি এমন করলাম যে এমন ভাবলে? মাথার কিছু কাজ করলো না, ঠাস করে তিশার গালে চর বসিয়ে দিলাম। তিশা গালে হাত দিয়ে মায়ের চোখে আমার দিকে তাকিয়ে রইল। তখন তিশাকে বললাম, হয়তো আমি খারাপ হতে পারি, তবে এতটাও খারাপ না যতটা তুমি ভাবছ। যাক, অনেক রাত হয়ে আছে, ঘুমাও। বলে একটা বালিশের চাদর নিয়ে চলে গেলাম সোফায়। আর কোনো কথা না বলে শুয়ে গেলাম। রাগে মাথা ব্যথা করছে, তার চুপ করে শুয়ে আছে। আর তিশাকে কি বলবো? তিশার সাথে এই কয়েকদিনে অনেক কিছু হয়েছে, তাই খারাপ ভাবতে পারে, তবে এতটা নিচু ভাববে এটা কল্পনা করিনি আমি। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তার নিজেও জানে না। সকালে তিশার ডাকে ঘুম ভাঙল। চোখ খুলে তাকিয়ে দেখে জানলা দিয়ে রোদ রুমে এসে পড়েছে। তখন তিশা বলল, অনেক বেলা হয়েছে, উঠুন এবার। চোখ কচলে তাকিয়ে দেখে তিশা চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন রাতের কথাগুলো মনে পড়ে গেল, তাই কিছু না বলেই ফ্রেশ হতে চলে গেলাম। তিশা কিছু না বলে অবাক হয়ে দাঁড়িয়ে রইল আমার যাওয়ার দিকে। ফ্রেশ হয়ে চলে সোজা নিচে চলে গেলাম। নিচে এসে নাস্তা করে রেডি হয়ে বাসায় কিছু না বলে চলে গেলাম ভার্সিটিতে। রিয়াদ আমাকে দেখিয়ে বলল, কি রে, তুই আজকে ভার্সিটিতে? কেন আসতে পারি না? কিন্তু বিয়ের পরের দিন ভার্সিটিতে এটা কেমন দেখায় না? বেশি বকবক না করে আয়, ওইদিকে চাই, ভালো লাগছে না। তারপর রিয়াদকে নিয়ে নীরব একটা জায়গায় বসলাম। তারপর রিয়াদকে সব খুলে বললাম। 10টার দিকে আব্বু ফোন দিল, তাই আমি রিসিভ করলাম। আব্বু বলল, কালকে তোমার বিয়ে হয়েছে আর আজকে সকাল উঠে কোথায় চলে গেলে? তাড়াতাড়ি বাসায় আসো। একটু কাজে এসেছে, আস্তে আস্তে সন্ধ্যা হবে হয়তো, তাই প্লিজ এই সময়টা ফোন দিয়ে ডিস্টার্ব করো না। বলে ফোনটা কেটে দিলাম। তারপর ফোন বন্ধ করে রাখলাম। আমি ফোন কেটে দেওয়ায় রিয়াদকে কল দিল। আমি রিয়াদের কাছ থেকে ফোনটা নিয়ে কেটে দিয়ে বন্ধ করে দিলাম। রাগে চোখ মুখ লাল হয়ে আছে আমার। সারাদিন ক্যাম্পাস আর পার্কে গিয়ে আড্ডা দিয়ে রাতে বাসার দিকে রওনা দিলাম। রাতে বাসায় এসে দেখি সবাই চুপচাপ বসে আছে। আমি কিছু না বলে উপরে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে খেতে চলে আসলাম। তখন আব্বু বলল আমাকে, তিশা মাথা নিচু করে বসে আছে। সারাদিন কোথায় ছিলে? কাজে গিয়েছিলাম শহরের বাইরে। কি এমন কাজ ছিল যে বিয়ের পরের দিনই কাজে যাওয়া লাগলো? একটা বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল, কাল রাতে তাকে দেখতে গেছিলাম। ঠিক আছে, তাহলে ফোনটা বন্ধ করে দিয়েছিলে কেন? এমনি হসপিটালের অন্য রোগীদের সমস্যা হবে, তাই ফোন বন্ধ করে দিয়েছে। বসো, খাবে? আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে রুমে চলে আসলাম। এসে ভাল লাগছিল না, তাই শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর তিশা রুমে আসলো। আমি শুয়েছি দেখে আর কিছু বললো না, চুপ করে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর হঠাৎ তিশা উঠে আমার কাছে এসে বলল, সরি, আসলে
কালকে আমি না বুঝে ওইসব কথা বলে ফেলেছিলাম। প্লিজ কিছু মনে করবেন না প্লিজ। কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। তখন তিশা আবার বলল, আসলে কালকে প্রেশার বেড়ে গেছে তো, তাই মানে আমি কি বলেছি, প্লিজ আই এম সরি, মাফ করে দিন আমায়। আরে না, আপনি ঠিকই বলেছেন। আমি হচ্ছেন হার্টলেস একটা মানুষ। আমার কাছে মাফ চাওয়ার কিছুই মানে হয় না। সরি প্লিজ, ভুলে যান ওইসব কথা। সরি তো আমার বলা উচিত। আপনার চাকরি কেড়ে নিয়েছে, ভুল হয়ে গেছে আমার। তার উপরে আপনাকে বিয়ে করে আপনার জীবনটাই নষ্ট করে দিলাম। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। দিশায় কিছু না বলে চুপ করে বসে রইল। তাই আমি আবার বললাম, আপনি পরশুদিন থেকে চাকরিতে জয়েন করতে পারবেন। বাসার চাকরির দিকটা আমি সামলা নেব। তিশা এবার মাথা তুলে আমার দিকে তাকালো। আমি আবার বললাম, আর বাকি রইল আপনাকে বিয়ে করেছিলাম, আপনি যখন চাইবেন তখনই ডিভোর্স দিয়ে দেব। আপনাকে তো আর আপনার আগের লাইফ ফিরে দিতে পারবো না, তবে আপনি চাইলে জরিমানা বাবদ যা টাকা চাইবেন আমি তাই দিব। কথাটা শুনে তিশার চোখে পানি চলে আসলো। তবু কেন যেন মায় হলো না, কারণ আমাকে নিয়ে এত নিচের চিন্তা করবে তিশা আমি ভাবতেও পারিনি। তাই বললাম, আপনি যা চাইবেন তাই পাবেন, আর পারলে আমাকে মাফ করে দিবেন প্লিজ। তিশার কিছু না বলে খাটে চলে গেল। আমি কিছু না বলেই শুয়ে রইলাম। তারপর তিশার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে চোখ খুলে তাকিয়ে দেখে তিশার সামনে দাঁড়িয়ে, তাই উঠে চলে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হচ্ছিলাম, তখন তিশা আমাকে বলল, আজকেও কি কোনো কাজ আছে? কেন? না মানে আজকে আমাদের বাসা থেকে লোক আসবে, আপনি যদি থাকতেন খুব ভালো হতো তাহলে। আমি আর কিছু না বলে নিচে চলে গেলাম খাবার খেতে। বসার পর আব্বু বলল, আজকেও কি কোথাও যাবে নাকি? একটু কাজ আছে। কি কাজ আমাকে বলো, আমি যাচ্ছি। তুই বাসায় থাকো আজকে। আমি গেলেই হবে, সমস্যা নেই। আর বাসা থেকে সারাদিন কি করব? আজকে বৌমাদের ওইখান থেকে লোক আসবে তোমাকে নিয়ে যেতে, তাই বাসায় থাকো আজকে। ঠিক আছে। নাস্তা করে রুমে চলে আসলাম। এসে শুয়ে রইলাম। কিছুক্ষণ পর তিশা রুমে আসলো। আপনাকে একটা কথা বলে রাখবেন প্লিজ। বলেন। আজকে আমার বাসা থেকে লোক আসলে তাদের একটু সময় দিন প্লিজ। এসব বাবুর কাছে বলে আমার বাইরে যে আটকে দিয়েছেন, তাই না? সত্যি আমি কিছু বলিনি। ঠিক আছে, যান আপনি এখন। আর ওনারা আসলে আমাকে একটু ডেকে দিন, তাহলেই হবে। ওকে। তিশা চলে গেল। আমি কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম। দুপুরে একটু ঘুম ভাঙলো তিশার ডাকে। চোখ খুলে দেখি তিশা কালো একটা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মাথার একটা চক্কর দিয়ে উঠল। কালো শাড়িতে পুরো মোমের তৈরি পুতুল লাগছে। তিশার দিকে তাকিয়ে হারিয়ে গেলাম কোথায় যেন। তিশা তাকে হুঁশ ফিরল। আমাদের বাসা থেকে লোকজন চলে এসেছে, উঠে ফ্রেশ হয়ে নিন। আপনি যান, আমি একটু পরে আসছি। তিশা চলে গেল। আমি উঠে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর সারাদিন তিশার বাসাদের লোকজন নিয়ে ভিজেছিলাম। সন্ধ্যা তারা নাকি আমাকে আর তিশাকে তাদের বাসায় নিয়ে যাবে, তাই ওনাদের সাথে চলে গেলাম তিশাদের বাসায়। তিশাকে নিয়ে ভিতরে গিয়ে সবার সাথে কৌশল বিনিময় করে রুমে গেলাম। এসব নাটক করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, তাই রুমে এসে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। তিশা ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে আমাকে বলল, থ্যাঙ্কস কেন? এই যে সবাইকে এভাবে সামলানোর জন্য ধন্যবাদ। তারপর ফ্রেশ হয়ে রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে বসে রইলাম। এখন সমস্যা হলো আরেকটা। আমি খাওয়ার পর রাতে সিগারেট খেয়ে ঘুমাই, কিন্তু এখানে আসার সময় সিগারেট নিয়ে আসেনি। আর এত রাতে বাইরে গেলে এই বাসার লোক ভাববে, তাই বাইরে যেতে পারছি না। তাই বসে বসে ভাবছিলাম কি করা যায়। তখনই তিশা রুমে আসলো হাতে সিগারেট নিয়ে এসে আমাকে বলল, আমি জানি আপনি সিগারেট খান, তাই নিয়ে এসেছি, যান ছাদে গিয়ে খেয়ে আসেন। আমি সিগারেট নিয়ে ছাদে চলে গেলাম আর ভাবতে লাগলাম, তিশা জানলো কিভাবে আমার সিগারেট লাগবে? এটা দেখি আমার সব দিকে নজর রাখে। যাক, এসব ভাবতে ভাবতে সিগারেট খেয়ে নিচে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আরামের ঘুমে হারিয়ে গেলাম। সকালে তিশার ডাকে ঘুম ভাঙল। তাকিয়ে দেখি তিশা কফি নিয়ে দাঁড়িয়ে আছে। কফিটা হাতে নিয়ে উঠে বসলাম। তখন তিশা বলল, উঠে ফ্রেশ হয়ে নিন, নাস্তা করবেন। যাচ্ছে। তারপর চলে গেলাম ফ্রেশ হতে। নাস্তা করে রুমে এসে তিশাকে জিজ্ঞেস করলাম, বাসায় ফিরবো কবে? কাল বিকেলে চলে যাব আমরা। এইভাবে কেটে গেল 2 দিন। তিশাকে নিয়ে আমি বাসায় চলে আসলাম। কিছুদিন এইভাবে পার হয়ে গেল। তিশা এখন একটু স্বাভাবিক হয়ে যাচ্ছে। সে চাকরিতে জয়েন করেছে, তবে তার পোস্টিং থানাতেই করিয়েছে, যেন নিজের মতো করে সে চলতে পারে। আর আমিও ভেবে নিয়েছি যে তিশাকে আর কোনো কারণে জ্বালাবো না, সে নিজের মতো করে বাঁচুক। আর আমাকে যে হার্টলেস বলেছে, এটার জন্য তাকে শাস্তি পেতে হবে, অনেক চলতে হবে এটার জন্য।
একদিন সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম কমিশনার আঙ্কেলের অফিসে। তারপর ওনার সাথে সব কথাই শেষ করে বাসায় চলে আসলাম। বিকেলে এসে শুয়ে রইলাম, তখন তিশা রুমে আসলো। বিকেল তাই খাটে শুয়েছিলাম, তখন তিশাও এটা খাসে শুয়ে পড়ল। আমি এতদিক না ভেবে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো, বুকে ব্যথা করতেছে, তাই চোখ খুলে তাকিয়ে দেখি তিশা বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমি প্রথমে অবাক হলেও তারপর স্বাভাবিকভাবেই শুয়ে পড়লাম, কারণ তিশার মায়াবী মুখটা ফুটে আছে। এসব ভাবছিলাম, তখন তিশার ওই দিন রাতের কথাগুলো মনে পড়ে গেল। তিশার মাথা বুকে নিয়ে নামিয়ে দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। রাতে তিশার মুখের দিকে তাকিয়ে দেখে তিশা মুখটা কালো করে আমার দিকে তাকিয়ে আছে। আমি কিছু না বলে খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। তখন তিশাও পেছন পেছন চলে আসলো রুমে। আজকে আকাশে অনেক মেঘ জমে আছে, প্রচুর গর্জন করতেছে আকাশ, তাই আজকে আর ছাদে যায়নি, রুমে চলে আসলাম। এসে আমি বালিশ নিয়ে সোফায় গিয়ে বসলাম। তখনও তিশার রাগে চোখ নিয়ে তাকিয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তখন থেকে এইভাবে তাকিয়ে আছেন কেন? আপনি কি দিয়ে তৈরি বলুন তো? মানে সবাই মাটি দিয়ে তৈরি হয়, আমিও মাটি দিয়ে তৈরি। আমার মনে হয় আপনি পাথর দিয়ে তৈরি। আমি আবার কি ভুল করেছি বলবেন একটু? ওই বাসর রাতের কথাটা বলায় আমি আপনার কাছে কতবার ক্ষমা চেয়েছি, আপনি মাফ করেননি আমায়। আপনার কলেজায় একটুও মায়া জন্মায়নি আমার জন্যে। এগুলো এখন টানতেছেন কেন? আবার কথা শোনাতে মন চাচ্ছে? এই আমি বলেছি আপনাকে আবার কথা শোনাবো? তাহলে যান, গিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়ে গেছে। বলে মুখে কাঁথা দিয়ে শুয়ে পড়লাম। তিশা কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি মনে মনে হাসতে লাগলাম। তিশা রাগ করে গিয়ে শুয়ে পড়লাম, আমিও চুপচাপ করে শুয়ে পড়লাম। হঠাৎ তিশা ডাকে ঘুম ভাঙলো, তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে, ডাকছেন কেন? আমার না ভয় করছে, আপনিও চলেন না ঘাটে। আজকে আমার সাথে ঘাটে থাকবেন আপনি? ওই, আপনি না পুলিশ, আপনার ভয় কিসের? ঢং ঢং না করে যান, ঘুমিয়ে পড়ুন। আপনি আসবেন কিনা বলুন। না, আমি পারবো না। তাহলে একটু জায়গা দেন আমায়, আমি আপনার পাশে শুয়ে পড়ি। কেন এখন এই পাশের মানুষটার কাছে আসলেন কেন? ওই দিন তো খুব বলেছিলেন। মন চেয়েছে তাই। আপনি আবার সেই কথাটার খোঁটা দিয়েছেন, রাখেন আপনাকে। আমি সাহায্য করতে হবে তো আপনাকে। করেন, কিন্তু যান, এখন গিয়ে ঘুমান, অনেক রাত হয়েছে। আপনিও আসেন, না হলে আমি আপনার উপরেই শুয়ে যাব। আচ্ছা আসুন, যাচ্ছে। তবে আপনি এক পাশে, আমি আরেক পাশে থাকবো, কাছে আসবেন না একদম। গল্পে বা সিনেমায় তো দেখি নায়িকা তার স্বামীকে বলে কাছে আসবেন না, আর এখানে তো সিন পুরাটাই উল্টা। কারণ যার কাছে আমি পাষাণ তার থেকে আমি দূরেই থাকি, কারণ সে যেন আমার মতো পাষাণ না হয়, তাই। ওকে, আসেন, আমি আপনার ইজ্জত লুটে নিব না, কথা দিলাম। তারপর ঘাটে গিয়ে এক কোণে শুয়ে পড়লাম, তিশা এক কোণে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে গেলাম। রাত 3টার দিকে ঘুম ভাঙলো, হাত পা নাড়াতে পারছি না। তাকিয়ে দেখি তিশা আমাকে শক্ত করে জোরেই ধরে আছে, এমনভাবে ধরে আছে যে হাত পা একদম আটকে পড়ে আছে। তাই তিশাকে আস্তে করে দিলাম, কিন্তু উনি গভীর ঘুমে বিভোর, তাই আবার ডাক দিলাম। এবার চোখ খুলে তাকিয়ে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? আমি একজন মানুষ, কোনো কোলবালিশ না। আর আপনাকে ঘুমানোর আগে কি বলেছিলাম মনে নাই? তিশা আমাকে ছেড়ে দূরে চলে গেল। আমি তখন হাত পাগুলো ছাড়লাম। তিশাকে বললাম, এভাবে কেউ ঘুমায়? কি করবো, আপনি তো ঘুমিয়ে গিয়েছেন, আর আকাশে মেঘ আরো জোরে জোরে ডাকছিল, তাই আমি আপনাকে জড়িয়ে ধরেছিলাম। ভালো করেছেন, এখন এসব মেঘ নাই, শান্তিতে ঘুমাতে দিন। আর সরি, পাষাণের পক্ষ থেকে যদি ঘুমের মাঝে বেয়াদবি হয়ে থাকে তার জন্য সরি। তিশা আর কিছু না বলে মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম, আর বিড়বিড় করে কি যেন বলে চুপ হয়ে গেল। আমিও মুখ ঘুরিয়ে শুয়ে পড়লাম। পুলিশ হয়ে ভয় পায়, ভাব দেখলে বাঁচি না আর। এসব ভেবে কিছুক্ষণ পর পাশ ফিরতে দেখি তিশা আমার দিকে তাকিয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে ম্যাডাম? তাহলে এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার ঘুম আসছে না, তাই তাকিয়ে আছে। আপনার দিকে তাকাতে যাবো কেন? ও সরি ম্যাডাম, বলে আমার পাশ ঘুরিয়ে শুয়ে পড়লাম। তিশার রাগে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, যে আমি স্পষ্টভাবে শুনতে পাচ্ছি। এবার দেখো সুন্দরী, তোমাকে আমি কেমন জ্বালাতন করি, আমাকে পাষাণ বলার শাস্তি হারে হারে টের পাবে। এসব ভাবতে ভাবতে দিলাম ঘুমের রাজ্যে বাড়ি। সকালে ঘুম ভাঙলো, বুকের ব্যথা তাকিয়ে দেখে তিশা আবার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সারা রাত চালিয়েছে, এখন আবার শুরু করেছে। মেয়েটার ঘুমানোর কোনো ঠিক নাই। তিশাকে বুক থেকে নামিয়ে আমি চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বাইরে আসতে দেখে তিশা রাগী মুখ নিয়ে তাকিয়ে আছে। ভাবতেছি এখন আবার কি হলো, এভাবে তাকিয়ে আছে। আমি রেডি হচ্ছি আর সে একভাবেই তাকিয়ে আছে, তাই জিজ্ঞেস করলাম,
ম্যাডাম, আমার দ্বারা কি কোনো ভুল হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার মতো পাগল দ্বারা সব সময় ভুল হয়ে থাকে, এটা আবার নতুন কি? মানে? আপনি আমার ঘুমটা ভাঙালেন কেন আগে এটা তো বলেন। আমি উঠবো তাই আপনার ঘুম ভাঙাতে হয়েছে, তার জন্য সরি। আমার কাঁচা ঘুমটা ভেঙে এখন সরি বলছেন? আর আমাকে ম্যাডাম বলেন কেন, এটা বলেন। আসলে আমি পাষাণ মানুষ তো, তাই ভাবলাম আপনাদের মতো ভালো মানুষদের সম্মান দিয়েই কথা বলি। থাক, নতুন করে আবার ঢং করতে হবে না। আমাকে নাম ধরেই ডাকবেন, তাতেই খুশি হব আমি। নাটক কি আমি শুরু করেছি না আপনি? এটা আগে বলেন। এখন আবার কি করলাম আমি? সারা রাত ঘুমোতে দেননি, তার উপর সারা রাত জোরে ধরেছিলেন, একটুও ঘুমোতে পারেনি। সকাল না হতে আবার নাটক শুরু করে দিয়েছেন। ঘুমের মধ্যে এত কিছুর হিসেব করা যায় নাকি? আপনিও তো রাতে আমায় জড়িয়ে ধরেছিলেন, আমি তো কিছুই বলিনি। মিথ্যা বলবেন না। আমি যে মিথ্যা বলছি না এটার প্রমাণ আমার কাছে আছে। মানে? তারপর তিশা তার মোবাইল হাতে নিয়ে কি যেন বের করে আমার সামনে মোবাইলটা তুলে ধরলো। তাকিয়ে দেখি আমি তিশাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, আর সে সেটার সেলফি তুলে রেখেছে। তারপর আমাকে বলল, দেখেছেন কে মিথ্যুক, এবার বলেন। আমি যে আপনাকে জড়িয়ে ধরে শুয়ে ঘুমিয়েছিলাম এটার প্রমাণ আছে নাকি সব কিছু বানিয়ে বলেছেন, বলেন। কি বলবো এখন, মাথায় আসছে না। আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই তিশাকে বললাম, আমি কি আপনার মতো নাকি যেভাবে পিক তুলে বেড়াবো? কেন তুলে কি হয়? আপনি এগুলো কেন তুলেছেন? এগুলো বাইরে দেখিয়ে আমার নাম খারাপ করবেন, তাই তো? মিস্টার রাজ, আপনি হয়তো ভুলে গেছেন আমরা এখন স্বামী স্ত্রী, তাই এইগুলো বাইরে প্রকাশ হলে কিছুই হবে না। যাই হোক, আমি আপনার মতো ছবি তুলে বাড়াই না যে কি করেছেন না করেছেন। তাই নাকি? আর আপনার সাথে বকবক করার সময় নাই, আমি গেলাম। আপনি নিচে আসেন তাড়াতাড়ি নাস্তা করার জন্য। বলে নিচে চলে আসলাম। কিছুক্ষণ পর তিশাও নিচে আসলাম। তারপর সবাই মিলে নাস্তা করতে বসলাম। খেয়াল করলাম আব্বু আমার মুখটা হালকা একটু ভার করে খাচ্ছে, তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে আব্বু, এইভাবে মন খারাপ করে খাচ্ছ কেন? না আসলে আমাদের যিনি সিকিউরিটি ইনচার্জ ছিলেন ওই পুলিশ অফিসার কাল রাত রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই মনটা খারাপ। ও, আপনি কি যাবেন জানা যায়? মনে হয় না পারবো, তবে তুমি গিয়ে ওই দিকটা সামলে নিও। ওকে, তো এখন সিকিউরিটি ইনচার্জ কে হয়েছে? একজন লেডি পুলিশ অফিসার এসেছে তার জায়গায়, বাইরে হয়তো বসে আছে, যাওয়ার সময় তার সাথে পরিচয় হয়ে যাস। ঠিক আছে। তবে মেয়েটাকে কেমন চেনা চেনা লাগলো, কোথায় যেন দেখেছি মনে হয়, নতুন তাই জিজ্ঞাসা করিনি। ও ঠিক আছে, আমি দেখছি। তারপর খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে দেখি একটা মেয়ে দূরে দাঁড়িয়ে সবাইকে তার কাজ পৌঁছে দিয়েছে, তাই ওনার কাছে গেলাম। কাছে গিয়ে মেয়েটাকে ডাক দিয়ে আমি অবাক হয়ে গেলাম, কারণ এটা আমার ফ্রেন্ড নিথি। তাই বললাম, হাই নিথি, তুই এখানে? আজ থেকে তোদের বাসার সিকিউরিটি ইনচার্জ। সেই কলেজ লাইফে ছেড়ে গিয়েছিল আমাদের, আর এখন ইউনিফর্মে দেখছি তোকে। এতদিন পুলিশে ছিলাম, কিছুদিন হলো এই শহরে ট্রান্সফার হয়ে এসেছি। এর মাঝে কাল রাতে নাকি এখানের ইনচার্জ মারা যায়, তাই আমাকে পাঠানো হয় ইনচার্জ বানিয়ে। ও, তো তোর কি অবস্থা এটা বল। ভালোই, তোর কি অবস্থা? একদম বাজে, আর বলিস না অবস্থার কথা। কেন, কি হয়েছে আবার? শুনলাম বিয়ে করেছিস, তাহলে আবার কি সমস্যা হলো? অনেক ঘটনা, এখনো বলার সময় নেই, তোর সাথে বিকেলবেলা বলবো, এখন যেতে হবে আমাকে। ওকে। তারপর চলে আসলাম ভার্সিটিতে। তারপর কয়েকটা ক্লাস করে চলে গেলাম ওইখানে। সব ঝামেলা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে এসে বসলাম। তারপর তিশা হাতে কফি নিয়ে আমার সামনে আসলাম আর বলল, সারাদিন আপনার ফোনটা বন্ধ ছিল কেন? বিয়ে করতে গিয়েছিলাম তাই। ওহ, তা মেয়েটা কেমন দেখতে? আমার থেকেও সুন্দর নাকি কালো? এত সব জানি না, তবে সেই মেয়েটাকে মানুষকে আর যাই হোক পাষাণ বা হাড়বিহীন ভাববে না। ওই আপনাকে শেষবারের মতো বলছি, আর কোনোদিন যদি ওই কথাটা খোটা বা খোঁচা দিতে শুনি না, আপনাকে গলা টিপে মেরে ফেলবো আমি, তারপর জেলে যাব দরকার হলে। কেন, মিথ্যা বলেছি নাকি আমি? না, মিথ্যে বলেনি, তবে ওই কথাটা মনে রেখে অনেক কিছু নজর আন্দাজ করে যাচ্ছেন আপনি, এটা নিজেও জানেন না। তাই নাকি? কি নজর আন্দাজ করে যাচ্ছি শুনতে পারি একটু? আমি যে আপনাকে এখন পছন্দ করি, এটা কি আপনার চোখে পড়ে না? খোদা, তোমার লীলা বোঝার ক্ষমতা কারো নাই। মানে? না মানে আমার মতো পাষাণের জন্য যে কারো মনে ভালোবাসা থাকতে পারে আমি তা জানতাম না। মাওলা কি খেলা খেলে তা শুধু নিজেই ভালো জানে। এই একদম কথা ঘোরাবেন না, আর যদি এইসব নিয়ে খোটা দিয়েছেন তাহলে খবর আছে আপনাকে বলে দিলাম আমি।
ঠিক আছে, তবে আপনি আমার থেকে দূরে দূরে থাকবেন। কেন? বলা তো যায় না, কখন একলা পেয়ে আমাকে ধরে বসেন, আর আমিও চাই না কারোর প্রতি অ্যাট্রাক্ট হতে। আপনি কিভাবে ভালো না বেসে থাকেন আমিও দেখব। আর যাই হোক, আপনাকে ভালোবাসবো না। কেন, আমি দেখতে সুন্দর না, নাকি অন্য মেয়েকে পছন্দ করেন আপনি? তিশার কথা শুনে মাথাটা কেমন করে যেন উঠল, মনের ভিতর একটা চিন্তা ঢুকে গেল। তিশা নিচে বলে দিল তাকে সাহায্য করার উপায়টা। তাই বললাম, ঠিক ধরেছেন, আমি অন্য কাউকে পছন্দ করি। মানে? আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, কিন্তু আপনাকে বলার সাহস পাচ্ছিলাম না। আজকে আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন, তাই ভাবলাম বলেই দেই। ও, তাকে মেয়েটা? কেন, আপনি দেখতে চান নাকি তাকে? হুম। আচ্ছা, আমি 3-4 দিনের মাঝে আপনার সাথে দেখা করে দেব। ঠিক আছে। বলে তিশা চলে গেল, কিন্তু আমি পড়ে গেলাম টেনশনে। কোথায় থেকে মেয়ে পাবো যে তিশার সাথে দেখা করাবো? শালার এখন মেয়ে কোথায় পাই যে দেখা করবো? যাক, এসব নিয়ে পরে ভেবে দেখব। এসব ভাবতে ভাবতে নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ছাদে চলে গেলাম। সিগারেট টানতে টানতেই তিশার কথাগুলো ভাবতে লাগলাম। মেয়েটা কি সত্যি ভালোবাসে নাকি এমনি মজা করে বলেছে? তিশাকে আমিও ভালোবাসি, তবে এত তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে গেলে কিভাবে হবে? আর তাছাড়া তিশার কিছু শাস্তি এখনো পাওনা আছে। এতে সহজে মাফ করে দিলে ভবিষ্যতে মেয়ে আমাকে জ্বালিয়ে খাবে, তাকে তার শাস্তি পেতে হবে। এসব ভাবতে ভাবতে সিগারেট শেষ করে রুমে চলে আসলাম। রুমে এসে বসে আছে, তখনই তিশা রুমে আসলো। এসে আমাকে বলল, আপনি কি কাউকে ভালোবাসেন, নাকি আমাকে রাগানোর জন্যই বলছেন কথাটা? আপনার কি মনে হয়? আপনি মজা করছেন আমার সাথে, তাই না? ম্যাডাম, আপনার সাথে মজা করার সাহস আমার নাই, তাই যা বলেছি সব সত্য। তিশা আর কিছু না বলে গিয়ে শুয়ে পড়ল। আমিও মনে মনে হেসে উড়িয়ে দিলাম। সকাল উঠে দেখে তিশা এখনও ঘুমাচ্ছে, তাই আমি চলে গেলাম ফ্রেশ হতে। এসে রেডি হচ্ছিলাম, তখনই নজর পড়ল তিশার দিকে। মেয়েটা এলোমেলো হয়ে ঘুমাচ্ছে, আর তাই তিশা খাটের একদম এক কোণায় চলে গেছে। আর একবার নড়েই নিচে পড়ে যাবে, পড়ে গেলে তিশা ব্যথা পাবে। তাই খাটের পাশে গিয়ে তিশাকে ওইখান থেকে সরিয়ে মাঝখানে আনতে যাব, তখনই তিশা সজাগ হয়ে যায়। আমি কিছুটা ঘাবড়ে যাই তিশার এইভাবে সজাগ হয়ে যাওয়ায়। তখনই তিশা বলে উঠল, এই আপনি তো কাছে এসে কি করছেন এত? আমি সরে আসলাম তিশার উপর থেকে। তারপর তিশাকে বললাম, কিছু না, আমি তো আপনাকে হেল্প করতে গিয়েছিলাম। ঘুমের মানুষকে কি হেল্প করবেন আপনি? আপনি নাকি আমি ঘুমিয়েছিলাম এই সুযোগে কিস করতে চেয়েছিলেন? হ্যাঁ, নাউজুবিল্লাহ। থাক, এখন আর নাটক করতে হবে না। কিস লাগলে আমায় বলবেন, আমি দিয়ে দিব। লুকিয়ে করার কি আছে? আরে আপনি খাটের এক পাশে চলে গিয়েছিলেন, তাই আপনাকে হেল্প করতে গিয়েছিলাম, আর আপনি এতগুলো কথা শুনিয়ে দিলেন। কোথায়? আমি তো এখন মাঝখানে শুয়ে আছি। মিথ্যে বলার জায়গা পান না, না? চুরি ধরে ফেলেছি, তাই এখন বাহানা বানাচ্ছেন, তাই না? বলেই তিশা উঠে বসে চোরগুলো গোছাতে লাগলো, আর কেমন যেন দৃষ্টি দিয়ে আমার দিকে তাকালো। তাই আমি বললাম, সত্যি আমি কিছু করিনি। ওকে, যান, মাফ করে দিলাম। জানি আপনি নিজের অপরাধ স্বীকার করবেন না। এবার রাগটা মাথায় উঠে গেল, বারে বারে একটা কথা দিয়ে খুঁচিয়ে যাচ্ছে। তাই তিশাকে এক টান দিলাম। তিশা টান সামলাতে না পেরে আমার বুকে এসে পড়লো। তারপর তিশার ঠোঁটগুলো নিজের আয়ত্ত নিয়ে নিলাম। এইভাবে মিনিট 2 পরে ছেড়ে দিলাম। তারপর তিশাকে বললাম, জি, এবার বলেন কি বলবেন। এখন আমি অপরাধী এবং আমার অপরাধ আমি স্বীকার করছি। তিশা এখনও টাসকে খেয়ে বসে আছে। কি হয়ে গেল হয়তো বুঝতেই পারছে না, শুধু টাসকে খেয়ে তাকিয়ে আছে আমার দিকে। তাই আমি বললাম, কিছু বলবেন বা শাস্তি দিবেন? দিলে দেন, নাহলে আমি চলে যাব। আপনি এটা কি করলেন? অপরাধী হতে যা করা লাগতো তাই করলাম, কারণ বিনা দোষে অপরাধী হতে চায় না, তাই অপরাধটা করেই ফেললাম। বলে কিস করবেন? আপনি আমাকে কিস করার অপরাধী বানিয়েছেন, তাই কিস করতে হলো। আপনি জানেন লিপ কিস নিয়ে আমার কত স্বপ্ন আছে? লিপ কিস নিয়েও স্বপ্ন থাকে, এটা তো আগে জানতাম না। তা কি স্বপ্ন ছিল আপনার? আমি আমার স্বামীকে আগে কিস করব, তার পেছনের চুলগুলো আঁকড়ে ধরে, আর আপনি আমার স্বপ্নগুলোতে পানি ঢেলে দিলেন। মেয়েরা যে পাগল তা আপনাকে দেখলে বুঝে ফেলা যায়। এসব বাজে স্বপ্ন দেখে বাদ দিয়ে খেতে আসুন। আমাকে আজকে বাসায় রেখে আসবেন, আমি থাকবো না এমন একটা চরিত্র। কি হলো, কথাটা শেষ করেন। না, আপনি যে লোক, এক কথার শোধ এখনো তুলছেন আপনি। আবার কিছু বলে তো শেষই সব। তার চেয়ে ভালো আপনি আমাকে বাসায় রেখে আসেন। আর আপনি অনেক খারাপ। খারাপ, পাষাণ, চরিত্রহীন আর কিছু আছে নাকি? থাকলে বলে ফেলেন, আমিও শুনুনি একেবারে। আমি
যে এইসব বলেছি এইসবের পেছনেও কারণ আছে, বুঝছেন? কি কারণ বলেন তো শুনি। প্রথমত, আপনি আমাকে এক প্রকার জোর করে বিয়ে করেছেন, তারপর ভুলে একটা কথা বলে ফেলায় আপনি এখনো রাগ করে আছেন, তার উপর আজকে আবার অনুমতি ছাড়াই কিস করেছেন আপনি আমায়। ও, আর আপনি একদম সাধু তাই না? এখন সব দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আমি কখনো ভুল করি না, আমি আইনের লোক, তাই আইন অমান্য করি না আমি। ওহো, আপনি যে মাদার তেরেসা তা তো আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা, সব বকবক বাদ দিয়ে নিচে আসেন, আপনার জন্য নাস্তা রেডি করতেছে। তিশা আর কিছু না বলে চলে গেল ফ্রেশ হতে। আমিও রেডি হয়ে নিচে চলে আসলাম। তারপর নাস্তা করে চলে গেলাম ভার্সিটিতে। সন্ধ্যায় বাসে এসে দেখে তিশা এখনও আসে নাই, হয়তো কাজ আছে তাই আটকে রয়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে বসেছিলাম, তখন আম্মু রুমে আসলো, তাই জিজ্ঞেস করলাম, আম্মু কিছু বলবে? দেখ, সন্ধ্যা হয়ে এসেছে, এখনো তিশা আসেনি, তুই একটু খোঁজ নিয়ে দেখ তো কোথায় আছে মেয়েটা। আচ্ছা, আমি ফোন দিচ্ছি, তুমি চিন্তা করো না। দিয়ে আমাকে জানাস। তারপর আম্মু চলে গেল। আমি ফোনটা হাতে নিয়ে তিশাকে কল দিলাম। প্রথমবার ঢুকলো না, তাই আবার কল দিলাম। এবার কল ঢোকার সাথে সাথেই ফোনটা রিসিভ করলাম। তাই বললাম, কি হলো ম্যাডাম, আপনি কোথায়, এখনো বাসা আসেনি কেন? আমার জন্য এত চিন্তা করেন আপনি, আগে জানতাম না তো। জি, আমি না, আপনার শাশুড়ি এসে বললো তাই ফোন দিয়েছে। আপনি আমাকে নিয়ে একটুও চিন্তা করেন না। না, অপ্রয়োজনীয় কাজ আমি করি না। কি, আমার নিয়ে চিন্তা করে আপনার কাছে অপ্রয়োজনীয়? এখন বলেন কোথায় আছেন, আর আসতে কতক্ষণ লাগবে? জাহান্নামে আছি, আসতে ঘন্টাখানেক লাগবে, আমাকে বলে দিন। বলেই তিশা ফোন কেটে দিল। মেয়েটা হয়তো রাগে ফেটে যাচ্ছে। এসব চিন্তা বাদ দিয়ে চলে আসলাম নিচে। কি রে বৌমা, কোথায় আছে? এখনো পর্যন্ত কিছু বলেছে? তিশা একটা কাজে আটকে গিয়েছিল, ঘন্টাখানেকের মাঝে চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। তারপর আমি রুমে এসে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর তিশা চলে আসলো। রুমে এসে আমাকে দেখে বিড়বিড় করে কি যেন বলে, আর ফ্রেশ হতে চলে গেল। আমিও ভান করে বসে রইলাম। ফ্রেশ হয়ে এসে আমাকে দেখে কিছুক্ষণ রাগি ভাবে তাকিয়ে থেকে বলল, আপনি বিছানায় বসেছেন কেন? কেন, কি হয়েছে আবার? আপনি সোফায় থাকেন, যান গিয়ে সোফায় বসেন। আপনি খাটে বসতে পারবেন না, যার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই সে খাটে বসতে পারবে না, ব্যাস। ওকে, বসবো না খাটে, তবে আপনি চাইলে কিন্তু আমি অন্য রুমে চলে যেতে পারি। আপনি এখন এখান থেকে জানতো, আমার কিন্তু রাগ উঠতেছে বলে দিলাম। ওকে বলে একটা ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে চলে আসলাম। মনে মনে অনেক হাসি পাচ্ছে তিশার কথা ভেবে। রাতে খাওয়া দাওয়া করে রুমে বসেছিলাম, তখনই তিশা এসে বলল, কালকে আমি বাসায় যাব, আমাকে নিয়ে গিয়ে রেখে আসবেন। কেন, আপনার হাত পা নেই? আছে, তবুও আপনি আমার সাথে যাবেন। আপনি একা চলে গেলে কি হয়? আপনাকে যেতে বলেছি, ব্যাস। আর আপনি এমন আচরণ কেন করছেন? কি এমন করে ফেলেছি আমি আপনার সাথে যে এইভাবে কথা বলছেন আপনি? ওকে, চেষ্টা করব। আরেকটা কথা, আমি জানি আপনার কোনো গার্লফ্রেন্ড নেই, তাই অযথা ঢপ মারবেন না আমার সামনে, ঠিক আছে? ওকে, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে যান। আপনিও আজ থেকে খাটেই থাকবেন। পারবো না, কারণ আপনার ঘুমানোর স্টাইল ভালো না। আপনাকে সোজা কথায় তো কাজ হবে না, আমি তো জানি। ওকে, ঘুমান, গুড নাইট। বলেই তিশা খাটে গিয়ে শুয়ে পড়লো, আর আমি সোফায় ঘুমিয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম যে কি হলো ম্যাডামের, যে আজকে এত রেগে কথা বলছে। এইসব ভাবতে ভাবতে পারে জমালাম ঘুমের আছে। সকালে ঘুম ভাঙলো তিশার ডাকে। তাকিয়ে দেখে তিশা কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে সজাগ হতে দেখে তিশা বলল, গুড মর্নিং। মনে মনে ভাবতে লাগলাম, সূর্য আজকে কোন দিক দিয়ে উদয় হয়েছে যে মিষ্টি করে কথা বলতেছে। তখন তিশা আবার বলল, এত ভেবে লাভ নেই, এটা বলুন বিছানায় ঘুমটা কেমন হলো? তিশার কথা শুনে টাচকে খেয়ে গেলাম। তাকিয়ে দেখে আমি বিছানায় শুয়ে আছি। লাফ দিয়ে উঠে বসলাম। তিশাকে জিজ্ঞেস করলাম, আমি এখানে আসলাম কিভাবে? আমি তো রাতে সোফায় শুয়েছিলাম। আমি এনেছি আপনাকে বিছানায়। কেন? কারণ স্বামী থাকতে একা ঘুমোতে ভালো লাগে না, তাই। এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। তো কি করবেন আমাকে? আপনাকে আমি সুন্দরবনে ট্রান্সফার করব। আমাকে সুন্দরবন পাঠালে আপনাকেও যে আমার সাথে সুন্দরবন যেতে হবে, কারণ আম্মু তো ওইখানে একা যেতে দিবে না, তাই না? আপনি আমাকে বিছানায় আপনাকে মানে কিভাবে? কেন, কোলে করে? আপনি আমাকে কোলে নিয়েছেন নাকি মিথ্যে বলছেন? কেন, আপনাকে কোলে নিতে পারবো না নাকি? মনে রাখবেন আমি পুলিশে ট্রেনিং নিয়ে এসেছি, ওকে? আপনি মেয়েটা আসলেই খারাপ। কেন, কি করেছি আমি? না, আপনি কি করবেন? যা করেছি তা তো আমি করেছি। এটা বুঝতে এতদিন লাগলো? যা গিয়ে ফ্রেশ হয়ে নিন।
কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে নাস্তা করতে চলে আসলাম। নাস্তা করার সময় তিশা তাকিয়ে কেমন যেন মুচকি হাসি হাসছে। আমি কাহিনীটা বুঝছি না। তখন আব্বু বলল, রাজ, আমি চাই তোমরা দুইজন কোথাও থেকে গিয়ে কিছুদিন ঘুরে এসো। কথা শুনে বুঝতে পারলাম তিশার হাসির কারণ। তাই আব্বুকে বললাম, একটা কাজ আছে, কিছুদিন পর যাব, এখন হাতে সময় নেই। কথা শুনে তিশা মুখটা কালো করে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে। আমি দেখিও না দেখার ভান করে বসে আছে। কাজ সারা জীবন করা যাবে, আপাতত গিয়ে ঘুরে আসো। ঠিক আছে, সপ্তাহখানেক পরে যাব, এখন কাজটা করাই লাগবে। ওকে, তাহলে আজকে গিয়ে একটু তিশাকে নিয়ে ঘুরে আসো। ওর তো মনে হয় ডিউটি আছে, আর আমারও ভার্সিটি আছে। পর এক সময় নিয়ে যাবো তিশাকে ঘুরতে। শুক্রবারেও তোমার ভার্সিটি খোলা থাকে নাকি? আগে তো জানতাম না। আপুর কথা শুনে মনে পড়লো আজকে শুক্রবার, তাই কথা ঘুরোতে বললাম, ভার্সিটি নেই, তবে একটা মিটিং আছে, সেটাই থাকতে হবে। তোমাকে তো আর জোর করা যাবে না, না হলে আবার বাড়ি ছেড়ে চলে যাবে। তাই যা ভালো লাগে করো। নাস্তা করে রুমে এসে রেডি হতে লাগলাম। তখন তিশা রুমে এসে আমাকে বলল, আপনার ভার্সিটিতে কাজ আছে কি? কিছুই নাই। তাহলে আব্বুকে বললেন কেন কাজ আছে? এমনি, কারণ আপনাকে নিয়ে ঘুরতে যাব না, আপনি খুব খারাপ। ওলে আমার বাবুটা, আপনি খুব ভালো। তাহলে চলেন তো আজকে আপনার ভার্সিটি থেকে ঘুরে আসি। আপনি ভার্সিটি গিয়ে কি করবেন? আপনি যা করবেন আমিও তাই করব। আমি তো ভার্সিটিতে যাব না। আজকে আপনি যেতে চাইলে যেতে পারেন। আমি আজকে ডিউটি থেকে ছুটি নিয়েছি আপনার সাথে ঘুরবো বলে, আর আপনি বাহানা দেখাচ্ছেন। আর আপনি তো সারা শহরে ঘোরেন, তাহলে আবার কি দেখার বাকি রয়েছে? এই আপনার ভেতর কি কোনো রোম্যান্স নাই? এত তাড়াতাড়ি ভরে গেলেন? আমি যে হার্টবিহীন একজন লোক। কথাটা বলার সাথে সাথে তিশার রাগী চোখে আমার দিকে তাকালো। মনে হয় চোখ দিয়ে কি লেখাবে আমাকে। আপনাকে যদি মারতে পারতাম তাহলে রাগটা একটু কমতো আমার। আপনি আমার স্বামী বলে নয়তো ধরে নিয়ে থানায় 420 ভোল্টের শক দিতাম কথাটার জন্যে। কিছু না বলে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তখন তিশা বলল, রেডি হয়ে নিন, বেরোতে হবে। আপনাকে আমার সাথে নিয়ে যাব না। আজকে যদি আপনাকে ধরে নিয়ে থানায় ঢুকিয়ে রাখি, কাকে দিয়ে পাওয়ার দেখাবেন আপনি? আমার নিজের কি কম পাওয়ার আছে নাকি? আপনার ওই পাওয়ারের অর্ধেকটা যে এখন আমার কাছেও আছে তা কি জানেন? আপনার ইদানিং অনেক বেশি বার বেড়েছেন, তা দেখতেই পাচ্ছে। আপনি শুধু মন্ত্রীর ছেলে আর আমি পুলিশ, তার উপর আবার মন্ত্রীর ছেলের বউ, পাওয়ার তো থাকবেই। তা তো দেখছি। তা বেশি বাড়লে আবার ঘরে এনে বসিয়ে দিব। আপনি তো পারবেন এটাই, আর এছাড়া কি বা পারবেন আপনি? দেখুন, ঝগড়া করার সময় নেই, সাইড হন, আমাকে যেতে হবে। না করেছে কে? চলুন আমিও যাব। ধুর, যাবই না আজকে বাইরে। এই তো গুড বয়, আজকে বাইরে যাওয়ার দরকার নেই, বিকেলে আমাকে নিয়ে ঘুরতে গেলেই চলবে। পারবো না। ওকে, সেটা বিকেলেই দেখা যাবে। বলেই তিশা চলে গেল। আমি টিভি দেখতে লাগলাম। দুপুরে খাওয়া দাওয়া করে দিলাম একটা ঘুম। তিশা যেন ঘুরতে নিয়ে যেতে না পারে সেজন্য একেবারে সন্ধ্যায় চোখ খুললাম। চোখ খুলে তাকিয়ে দেখে তিশা রাগী চোখ নিয়ে তাকিয়ে আছে। তাই বললাম, কি হলো, এইভাবে তাকিয়ে আছেন কেন? এই আপনাকে না সকালে বললাম আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যেতে, আর আপনি ঘুমিয়ে সন্ধ্যায় উঠেছেন। ও তাই, সরি, মনে নাই। বলে একটা ভাব নিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তিশা রাগে ফেটে যাচ্ছে মনে হয়। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে ভাবছে এখন কি হবে। কিছুক্ষণ পর তিশা রুমে আসলো। এসে আমাকে বলল, আপনি তখন ওরকম ভাবে চলে গেলেন কেন? কখন? এখন মনে পড়ছে না, তাই না? আপনি আসলেই অনেক খারাপ একটা লোক। বলেই রাগ করে গিয়ে তিশা শুয়ে গেল। আমি কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম আর ভাবতে লাগলাম মেয়েটা রাখলে অনেক সুন্দর হয়ে যায়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো তিশার ডাকে। তাকিয়ে দেখি তিশা পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে। তাই জিজ্ঞেস করলাম, কি হয়েছে, এভাবে ডাকতেছেন কেন? ভার্সিটিতে যাবেন না? কয়টা বাজে দেখেছেন আপনি? যাচ্ছে। বলেই ফ্রেশ হতে চলে গেলাম। বেরিয়ে রেডি হয়ে নাস্তা খেতে চলে আসলাম। নাস্তা শেষ করে বাসা থেকে বের হতেই তিশা ডাকলো। আমার কাছে এসে বলল, আজকে একটু কাজ আছে, তাই বাসায় ফিরতে দেরি হবে, আম্মুকে কিছু একটা বলে ম্যানেজ করে নিয়েন। কি কাজ আছে? নাকি আজকে যার নাম ভ্রমণ করতে যাবেন? কিছুটা ওই রকমই, তবে আজকে কিছু সন্ত্রাসীকে ধরতে যাব। দোয়া করবেন যেন মিশনে সাকসেসফুল হই। পাষাণের দোয়া খোদা কবুল করে নাকি? কথাটা বলার সাথে সাথে তিশা মুখটা কালো করে বলল, ধুর, আপনাকে বলাই ভুল হয়েছে, যান নিজের কাছে যান।
বলে চলে আসলাম তিশার সামনে থেকে। তিশা ভারী মুখ করে চলে গেল রুমে। বিকেলে ভার্সিটি শেষ করে বাসায় চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে মোবাইল টিপতে লাগলাম। হঠাৎ করে মোবাইলে কমিশনার আঙ্কেলের ফোন আসলো। কিছুর জন্য ফোন করেছে এইভাবে রিসিভ করলাম। তখন কমিশনার বলল, রাজ, তুমি কোথায় আছো? আমি তো বাসায়। কেন? তুমি এখন একটু হসপিটালে আসতে পারবে? কেন, কি হয়েছে আঙ্কেল? আসলে তিশা কিছুটা সন্ত্রাসীদের ধরতে গিয়ে সেখানে গুলাগুলি হয় এবং তিশার ডান কাঁধে একটা গুলি লাগে। আমরা তিশাকে হসপিটালে ভর্তি করেছি, তুমি একটু আসো বাবা। কথাটা শুনে কলিজায় মোচড় দিয়ে ফেলল। এক অজানা ভয় সে ঘিরে ধরল আমাকে। মুখ থেকে আওয়াজ আসছে না। হাজারো চিন্তা মাথায় আসতে লাগলো। কমিশনার আঙ্কেলের ডাকিয়ে বাস্তবে আসলাম। হ্যালো বাবা, শুনতে পাচ্ছ তুমি? জি আঙ্কেল, আমি আসছি বলি ফোনটা কেটে দিয়ে শার্টটা গায়ে দিয়ে বেরিয়ে গেলাম। নিচে এসে আম্মুর সামনে পড়লাম। আম্মু আমাকে বলল, কিরে রাজ, তোর চোখে পানি কেন? কিছুটা বিস্ময়ে চোখে হাত দিলাম। সত্যি তো পানি জমে আছে। আম্মুকে বললাম, আম্মু, কমিশনার আঙ্কেল ফোন দিয়েছিল, একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই বাইরে যাবো একটু। কেন, কি হয়েছে আবার? আম্মু কমিশনার আঙ্কেল ফোন দিয়ে বলল। আম্মুকে সব বললাম। তোমরা থাকো, আমি দেখি গিয়ে কি অবস্থা। বলে আম্মুর সামনে থেকে চলে আসলাম। গাড়ির কাছে আসতে আসতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। গাড়ি নিয়ে চলে গেলাম হসপিটালে। দেখি কমিশনার আঙ্কেল হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে। তারপর আঙ্কেলকে জিজ্ঞেস করলাম, এখন কি অবস্থা তিশার? জি, আসুন। তারপর ভিতরে গিয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর আব্বু আম্মু আসলো। কমিশনার আঙ্কেল গিয়ে আব্বুর সাথে কথা বলছে, আর আমি এক কোনায় বসে রইলাম। হাজারো চিন্তা মাথায় আসছে, আর চোখ দিয়ে কোনো এক কারণে পানি পড়ছে। এইসব চিন্তার বাধা পড়ল। ডাক্তার বাইরে আসলো। তখন তাই উঠে ওনার কাছে গেলাম। ডাক্তার কমিশনারকে বলল, স্যার, যেভাবে হোক ও পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। রোগীর শরীর থেকে প্রচুর রক্ত গিয়েছে, তাই রক্ত লাগবে এখনই। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তিশার রক্তের গ্রুপের সাথে আমার রক্তের গ্রুপ মিলে না, তাই রক্ত দিতে পারছি না। তখনই আম্মু বলে উঠল, আমার সাথে তিশার রক্তের গ্রুপ মেলে, তাই আমি রক্ত দেব। বাইরের রক্তের যদি ভেজাল থাকে তার চেয়ে ভালো আমি দিই। তারপর ডাক্তার আম্মুকে নিয়ে ভিতরে গেল। আমি আর আব্বু বাইরে বসে রইলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে অপারেশন সাকসেসফুল জানালো। কথাটা শুনে কলিজায় একটু পানি আসলো। তারপর তারা তিশাকে কেবিনে আনলো। আমি একবার শুধু দেখলাম তিশাকে মুখটা অনেক ফ্যাকাশে হয়ে গেছে। রাত প্রায় 2টা বাজে। এখন ওইভাবেই বসে আছে। হঠাৎ মাথায় আসলো আব্বু আম্মু কিছুই খায়নি। তখন আব্বুর পিএসকে বললাম খাবার নিয়ে আসতে। খাবার নিয়ে আসার পর আব্বু আম্মু দুজনকে খেতে বললাম। তখন আব্বু বলল, তুই খাবি নাকি? তোমরা খেয়ে নাও, আমি একটু পরে খাবো বলে বাইরে বেরিয়ে আসলাম। আব্বুর গার্ডদের খেতে পাঠিয়ে দিলাম। আমি দরজার কোনায় দাঁড়িয়ে তিশাকে দেখতে লাগলাম। হাতে স্যালাইন আর রক্তের ব্যাগ লাগানো। তিশাকে এইভাবে দেখিয়ে চোখ দিয়ে এমনি পানি পড়ে গেল। এভাবে কতক্ষণ তিশাকে দেখেছিলাম মনে নেই। তখন কাঁধে কেউ হাত রাখায় তাড়াতাড়ি চোখগুলো মুছে ফেললাম। পিছনে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু আমাকে বলল, ছেলেদের কান্না করা মানায় না, এসব ভেবে দুঃখ করিস না। আয় দেখি, আয় গিয়ে বসি। অনেক রাত হয়ে গেছে, তুমি আর আম্মু বাসায় চলে যাও, আমি এখানে আছি। সমস্যা নেই, আমরা এখানেই থাকবো। আম্মু রক্ত দিয়েছে, তাই রাত জায়গাটা ঠিক হবে না, আর তোমরা এখানে থাকাটা ঠিক হবে না। তুমি চলে যাও, কাল আসলেই হবে বলে আব্বু আম্মুকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলাম। আমি আবার এসে তিশার কেবিনে বসে রইলাম। তিশার দিকে তাকিয়ে মনে হাজারো কথা ঘুরতে লাগলো, আর চোখে পানি পড়তে লাগলো। কেন জানি এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেলাম মনে নেই। চোখ খুলল, রোদের আলো চোখে এসে পড়ায়। তাকিয়ে দেখি ডাক্তার তিশার চেক আপ করছে। তিশার জ্ঞান ফিরেছে, তাই তারা চেক আপ করছে। আমিও চুপ করে বসে রইলাম। চেক আপ করে ডাক্তার আমাকে বলল, এখন উনি ঠিক আছে, তবে ক্ষত স্থানটা শুকাতে বেশ কিছুদিন সময় লাগবে। তো 4-5 দিন পর আমরা ওনাকে ডিসচার্জ করে দেব। থ্যাঙ্কস ডক্টর। ওয়েলকাম, আপনি কথা বলুন, আমি এখন আসি বলি ডাক্তার চলে গেল। তাকিয়ে দেখে তিশা মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে। কেমন লাগছে এখন? ভালোই। তিশা মুচকি হাসছে। কেন হাসতেছে বুঝতে পারলাম না, তাই জিজ্ঞেস করলাম, কি নিয়ে হাসছেন? আপনি কালকে রাতে আমার জন্য কেঁদেছেন, তাই না? না, কাঁদতে যাবো কেন? মিথ্যে বলেন কেন? আপনার গালে পানি শুকিয়ে দাগ হয়ে আছে, আর চোখের নিচেও কালো দাগ পড়ে আছে, তারপরেও মিথ্যে বলেন? আরে কালকে অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম, তাই এমন হয়েছে। আর চোখে মুখে পানি দিয়েছিলাম, ওইটাই হয়তো শুকিয়ে আছে। ওহ, তাই এখানে কেন আপনি? মানে?
আমার জন্য তো আপনার মনে কোনো দয়া মায়া নেই, তাহলে এখানে এসে বসে আছেন কেন? যান না, গিয়ে নিজের কাজে মন দিন না। আমার মনে হলো এক রাত আপনার সাথে থাকা, তাই থাকলাম, এরপর আর থাকবো না। তার মানে নিজের দায়িত্ব পালন করছেন আপনি? হুম। তিশা চোখ খুলে লাল করে আমার দিকে তাকিয়ে রইল। আমি সেটাকে পাত্তা দিলাম না, সোজা চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে আব্বু আম্মু চলে এসেছে। আমায় দেখে বলল, রাজ যা, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে নে, আবার পরে আসিস। না, আমার একটু কাজ আছে, যেতে হবে। আর আব্বু তুমি এখানে কেন এই সময়? আমি চলে যাব একটু পরে, তুমি কাজ বাদ দিয়ে গিয়ে ঘুমিয়ে পড়ো। না, একটু আর্জেন্ট, তাই যেতে হবে। আর এখানে কোনো সমস্যা হলে আমাকে ফোন দিলেই হবে। আসার সময় খেয়াল করে দেখি তিশা কেমন যেন রাগী ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। হয়তো আমি চলে যাই, এখন সে এটা চায় না। বেরিয়ে গেলাম, আসলে কোনো কাজ নেই। ওখানে আব্বু আম্মুর সামনে বসে থেকে কি করব, তাই চলে এসেছে। বিকেলে হসপিটালে এসে দেখি আম্মু আর তিশা গল্প করছে। আমাকে দেখে বলল, কিরে তুই কি ভালো হবি না? কেন, আমি আবার কি করলাম? মেয়েটা যে অসুস্থ, তুই সারা থেকে একটা ফোন দিয়ে খবর নিলি না? আসলে একটা জরুরি কাজে ছিলাম, তাই ফোন দেওয়ার সময় পাইনি। তুই তোর বাবার হুবহু কপি, একটা চুলও বাদ নাই, কাজ পেলে সংসার ভুলে যায়। আম্মু তুমি কি শুরু করলে বলো তো? এটা বাসা না, হসপিটাল। তোর যা ভালো লাগে কর। আচ্ছা বাদ দাও, তার চেয়ে ভালো তুমি বাসে চলে যাও, আমি এখানে আছি। তুই বাসায় যা, কালকে ঘুমাসনি, আজকেও সারাদিন না ঘুমিয়ে আছিস। তুই বাসায় যা, আমি এখানে আছি। আম্মু একদিন না ঘুমালে কিচ্ছু হবে না, তুমি যাও। আব্বু বাসায় একা। ওকে, কিন্তু তিশার খেয়াল রাখবি বলে দিলাম। আচ্ছা যাও, রাখবো। আম্মুকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি কেবিনে এসে বসলাম। তখন তিশা আমাকে বলল, আপনি তো খুব গুছিয়ে মিথ্যে বলতে পারেন। মানে আমি কখন মিথ্যা বললাম? সকালে আপনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি রাতে কান্না করেছিলেন, আপনি তখন না বলে চলে গেলেন। কিন্তু আম্মু একটু আগে বললো অন্য কথা। কি বলেছে আম্মু? আপনি নাকি আমার জন্য কালকে কান্না করেছেন অনেক। আম্মু বানিয়ে বলেছে, আমি এরকম কিছুই করিনি। দুনিয়ার সবাই মিথ্যে বলে, আর আপনি একাই সত্যি কথা বলেন। মানে? আম্মু না হয় মিথ্যে বলেছে, কিন্তু আব্বু কি মিথ্যে বলবে আমার সাথে? এখন কি বলবো কিছু বুঝতে পারছি না। আব্বু আম্মু এমন জায়গায় ফাঁসিয়েছে যে বলার মতো না। কথাটা কাটানোর জন্য দিশাকে বললাম, আরে তখন তো আব্বু আম্মুকে দেখানোর জন্য অ্যাক্টিং করেছিলাম, আর সেটাকে তারা সত্যি মনে করে নিয়েছে। ঢং করে চোখে পানি আনা যায় না মিস্টার রাজ। আর আপনিও যে আমায় ভালোবাসেন, এটা আপনি স্বীকার করছেন না, ভীতু কোথাকার। তিশার কথা শুনে বাইরে চলে আসলাম। ভেতরে থাকলেই পেঁচিয়ে ফেলবে আমাকে। আর তিশার চোখের চোখ রাখার ক্ষমতা আমার নেই, কারণ মানুষ অভিনয় করে সবকিছু করতে পারলেও চোখের জল আনতে পারে না। তাই তিশার কথার উত্তর দিতে পারলাম না। বাইরে কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখি তিশা শুয়ে আছে। আমিও কিছু না বলে কেবিনের সোফায় এসে বসলাম। রাতে খাওয়া দাওয়া করে তিশাকে শুয়ে দিয়ে আমি সোফায় বসে রইলাম। তখন তিশা বলল, আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পেলাম না। কোন প্রশ্নের? এই যে আপনি আমায় ভালোবাসেন কি না। আপনাকে আমি ভালোবাসতে পারবো না। কেন, কি সমস্যা? এমনি কেন, জোর করে ভালোবাসতে বাধ্য করবেন নাকি? প্রয়োজন পড়লে তাই করব। প্রথমে আমায় জোর করে বিয়ে করেছেন, আর এখন বলছেন ভালোবাসতে পারবেন না। যা করার করেন, আমি আপনাকে ভালোবাসবো না। ওকে, বাসায় গিয়ে নেই, তারপর আপনার সব রাগ আমি বের করব। আর কিছু না বলে চুপচাপ শুয়ে গেলাম। তিশাও শুয়ে গেল। 5 দিন পর তিশাকে বাসায় নিয়ে আসা হলো। ক্ষতস্থানটা কিছুটা শুকিয়েছে। তারপর কিছুদিন কেটে গেল। তিশা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, তবে অনেকটা ভালো হয়ে আছে। বিকেলে বসেছিলাম রুমে, তখনই তিশা আসলো। এসে আমাকে বলল, এখন তো প্রায় সুস্থ হয়ে গিয়েছি, এখন চলেন দুজনে গিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। আগে সুস্থ হয়ে নিন, তারপর এসব নিয়েই ভাবা যাবে। আর পঙ্গু মানুষকে নিয়ে আমি ঘুরতে চাই না। কথাটা শুনে তিশার মুখটা রাগে লাল হয়ে গেল। রাগে মুখ নিয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর রুম থেকে চলে গেল। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে দেখে সোফায় পানি দিয়ে ভিজিয়ে রেখেছে। তাই তিশাকে বললাম, এটাতে পানি ঢেলেছে কে? আমি। কেন, আপনি জানেন না আমি এখানে ঘুমাই প্রতিদিন? কিন্তু আজ থেকে খাটে ঘুমাবেন। বউ থাকতে সোফায় ঘুমানো লোকগুলো ভীতু হয়। আপনাকে আমি দেখে নেব। ওকে। আর কিছু না বলে খাটে শুয়ে এক পাশে শুয়ে গেলাম। তিশা ফ্রেশ হয়ে এসে আমার একদম কাছে এসে শুয়ে পড়ল। তিশা এত কাছে শুতে দিলে রাতের বেলায় তিশা হাত পা ছোড়াছুড়ি করে। তাই তিশাকে বললাম, ওইদিকে তো প্রচুর জায়গা আছে, ওইদিকে যান একটু। কেন? এত জায়গা থাকতে এদিকে এসে শুয়েছেন, তাই আর কি। আমি থাকবো আপনার বুকে, আর আপনি আমায় দূরে ঠেলে দিচ্ছেন। এসব আশা বাদ দিয়ে ঘুমান।
ওকে ঘুমান, বাকিটা উঠলে দেখতে পাবেন। আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে রইলাম। কিছুক্ষণ পর ঘুমিয়ে গেলাম, কিন্তু ঘুমটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘুমের মধ্যে পাশ ফিরতে দেখে আমি নড়তে পারছি না। তাকিয়ে দেখি আমার 2 হাত খাটের 2 পাশে বাঁধা। ভালোভাবে তাকিয়ে দেখি আমার 4 হাত পা বাঁধা। তখনই তিশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তিশাকে বললাম, আমাকে এভাবে বেঁধেছে কে? আমি কি? আপনি আমি কিভাবে বাঁধছেন কেন? আজকে আপনার বুকে মাথা রেখে ঘুমাবো তাই। ওইসব পাগলামি বাদ দিয়ে এগুলো খুলে দেন বলছে। চুপ, আর একটা কথা বলে মুখে টেপ মেরে দেবো। তিশাকে বিশ্বাস নেই, তাই আর কথা না বলে চুপ করে রইলাম। তিশা এসে আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। যদিও মুখে না বলছিলাম, তবে তিশা বুকে মাথা রাখায় শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলো। এদিক তিশা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। আমি ঘুমানোর জন্য ট্রাই করতে লাগলাম, কিন্তু ঘুম আসছে না। এভাবে ঘুমানো সম্ভবই না। কালকে ভার্সিটিতে কাজ আছে, তাই না পেরে তিশাকে ডাক দিয়ে ঘুম ভাঙালাম। তিশা উঠে আমাকে বলল, কি হয়েছে, ডাকছেন কেন? এভাবে বেঁধে রেখেছেন তাই ঘুম আসছে না, প্লিজ বাঁধনটা খুলে দিন। খুলতে পারি, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? প্রথমত আমায় ভালোবাসতে হবে, আমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসা যাবে না। আর দ্বিতীয়ত আমাকে এভাবে সারা জীবন বুকে নিয়ে ঘুমোতে হবে, আর শক্ত করে জড়িয়ে ধরে রাখতে হবে, আর প্রচুর আদর করতে হবে। আর আপনি এখন থেকে আমাকে তুমি করে বলবেন, আর আমি আপনি করে বলবো, ঠিক আছে? না, এমন শর্ত আমি মানতে পারবো না। তাহলে আর কি, সারা রাত এইভাবেই পড়ে থাকেন। গুড নাইট। বলে দেশে শুয়ে গেল। কি করব, না পারতে রাজি হওয়ার সিদ্ধান্ত নিলাম। সারা রাত এভাবে থাকবো। আর পাগলিটা নিজে জানে না আমি তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তাই তিশাকে বললাম, আচ্ছা আমি রাজি। সত্যি রাজি? হুম। ওকে, খুলে দিচ্ছি বাঁধন। বলে তিশা হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। তাই একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম। তারপর তিশা এসে আমাকে বলল, আমার না এখন অনেক আনন্দ লাগছে। ঘুমালে সবকিছু চলে যাবে। না, আপনি আমাকে এখন আদর করবেন, আর খুশিতে ঘুম পালিয়ে গিয়েছে। এটা কিন্তু ঠিক না। স্বামী স্ত্রীর মাঝে সব ঠিক। বলে তিশা আমার উপর শুয়ে আমার ঠোঁটগুলো সে নিজের ঠোঁট দিয়ে বন্ধ করে দিল। আমি নির্বাক দর্শকের মতো চুপচাপ মজা নিতে লাগলাম। তারপর বাকিটা আপনাদের সবার জানা আছে। সকলের শাওয়ার নিয়ে চলে গেলাম ভার্সিটিতে। বিকেলে বাসায় এসে দেখে তিশা আজকে আগে চলে এসেছে। ফ্রেশ হয়ে পেছনে বসেছিলাম, তখনই তিশা এসে আমার কোলে বসে আমাকে বলল, আপনি একজন মিথ্যুক। আমি আবার কি করলাম? আপনি এতদিন আমায় বলেছেন আপনি নাকি আমায় ভালোবাসেন না, আর আম্মু আজকে আমাকে বলেছে আপনি নাকি বিয়ের আগে থেকেই আমায় ভালোবাসতেন। মনে মনে ভাবতে লাগলাম। আম্মু 2 দিন পর একটা একটা কথা বলে আর আমাকে প্যাচে ফেলে। তখন তিশা বলল, আমায় এতটা কষ্ট দিয়েছেন, তার জন্য আপনাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমাকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে, আর নদীর পাড়ে কোলে নিয়ে হাঁটতে হবে, তাহলেই আপনাকে মাফ করব, নয়তো না। ওকে, তুই রেডি হয়ে নাও, শাস্তির দিনে পূরণ করে আসে। তারপর দুজনে রেডি হয়ে বাইরে ঘুরতে বের হয়ে গেলাম। তিশাকে নিয়ে অনেকক্ষণ ঘোরার পর নিয়ে গেলাম নদীর পাড়ে। তখন লোকজন বেশি একটা নেই বললেই চলে। তখন তিশা বলল, নিন এবার কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটুন তো, না হলে কিন্তু শাস্তি শেষ হবে না, মনে আছে তো? তবে এখানে আমার একটা শর্ত আছে। অপরাধীর আবার কি শর্ত শুনি? আমি যতক্ষণ তোমাকে নিয়ে হাঁটবো আর পা পথ চলবো, ততক্ষণ ততটা কিস করতে হবে। রাজি থাকলে বলো, না হলে আমি করে নেব না। ওকে, এই ছোট্ট রিকোয়েস্টটা রাখলাম, এবার কোলে নিন আমায়। নিচ্ছে। বলে তিশাকে কোলে নিয়ে নিলাম। তারপর এক পা এগোতে লাগলাম, আর তিশা কিস করতে লাগলো। সন্ধ্যাবেলা নিজের কাছের মানুষটাকে কোলে নিয়ে হেঁটে চলছে, আর সেই গালে কিস করছে। এই অনুভূতিটাই নিয়ে যাচ্ছে আমাকে অন্য এক শহরে। আর এটা অনুভূতি লিখে বোঝানো যাবে না, হয়তো হারিয়ে যায় এক রূপকথার গল্পের মাঝে।